চারতলা বিশিষ্ট মেটে রঙা সুন্দর কারুকাজ বিশিষ্ট এক রাজপ্রাসাদে সমতুল্য বাড়ির সামনে কঠোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে চৈতালি। এই বাড়িটি তার কখনো পদার্পণের ছোঁয়া না পাওয়া শ্বশুর বাড়ি। বিয়ের পর এই বাড়িতে সে আজ প্রথম এসেছে। কোনো ডাকঢোল আনুষ্ঠানিকতা ছাড়াই আজ আগমন ঘটেছে তার। পাছে পিছে কোনো মানুষও নেই চৈতালির, মুখে নেই কোনো হাসি। সাদামাটা ধূসর রঙা একটা থ্রি পিস পরে ঢাকা তার ফর্সা দেহখানা। এক হাতের কাঁধে একটি চামড়ার ব্যাগ ঝোলানো মেয়েটার, অন্য হাতের ভাঁজে মুচড়ে ধরা একটি লম্বাটে কাগজ। কিঞ্চিৎ সময় নিয়ে সে হাতের মুঠোয় ধরে থাকা কাগজটি নিজের মুখের সম্মুখে আনলো। মুচড়ে ধরা কাগজের ভাঁজ খুলে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে। চোখের সামনে ভেসে উঠল কাগজের সর্ব উপরে গোটা গোটা কালো অক্ষরে লেখা স্বামী কর্তৃক তালাকের নোটিশ। চৈতালি চোখ বুলিয়ে তাকালো কাগজের নিচের দিকটায়। সেখানে জ্বলজ্বল করছে ছোট ছোট অক্ষরে লেখা তুন্দ্র মির্জা নামক স্বাক্ষরটি। আশ্চর্যের বিষয় হলো কাগজের কোথাও ডিভোর্সের কোনো কারণ উল্লেখ করা নেই। কেন তার স্বামী তাকে ডিভোর্স দিল তা কোথাও উল্লেখ করেনি উকিল। রাগে ঘৃণায় শরীরটা থরথর করে কেঁপে উঠল চৈতালির। বিয়েকে কোনো ছেলে খেলা নাকি, যে যখন ইচ্ছে হলো বিয়ে করলো আর যখন ইচ্ছে হলো ছুঁড়ে ফেললো। নিজের অজান্তেই চোখের কর্নিশ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রুকণা। আজ মনে খুব শান্তি নিয়ে শ্বশুরবাড়ি আসেনি সে। অন্য মেয়েদের প্রথম শ্বশুরবাড়ি আসার অনুভূতি নিয়েও আসেনি সে। চৈতালি নামক মেয়েটা এসেছে নিজ হৃদয়ে এক তিক্ত অনুভূতি নিয়ে। অন্য মেয়েরা স্বামীর সাথে স্বামীর ভালোবাসায় সিক্ত হতে শ্বশুরবাড়ি এলেও সে এসেছে তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে বলে। আজ থেকে মাত্র 6 মাস আগে তুন্দ্র মির্জা নামক এক সুদর্শন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল চৈতালি। নিজের পরিবার দেশ বেশ রক্ষণশীল হওয়াতে কোনো কালেই প্রেমিক নামক কোনো পুরুষের আগমন ঘটেনি তার জীবনে। এমনকি ছোটবেলা থেকেও কোনো ছেলে বন্ধুও ছিল না তার। 5 ভাইয়ের একটা মাত্র বোন সে। বাবা ভাইদের আদরে ছোটবেলা থেকে বড় হয়েছে। জন্মের সময় মা পরকালে পাড়ি জমানোর কারণে মা নামক ছায়া মাথার উপরে পায়নি সে। তবে তাই বলে কখনো ভালোবাসার অভাব হয়নি তার। বাবা ভাইরা ছোটবেলা থেকে তাকে অভাব বুঝতে দেয়নি কোনো, হোক সে ভালোবাসা আর হোক কোনো চাহিদার। তারপরে হুট করে একদিন তার বাবা ইফতেখার চৌধুরী এসে বললেন তার বিয়ে। প্রথমে বাবার এই সিদ্ধান্তে একটু মনক্ষুণ্ণ হলেও পরে বাবা ভাইদের কথায় রাজি হয়ে গিয়েছিল চৈতালি। বাবা ভাইদের ভালোবাসা উপেক্ষা করে তাদের মতের বিরুদ্ধে যাওয়ার মতো সাহস ছিল না তার। খুব সাদামাটাভাবে বিয়েটা সম্পন্ন হয়েছিল তাদের। শুধুমাত্র আকত করিয়ে টাকা হয়েছিল, এছাড়া আর কিছুই নয়। এমনকি স্বামী স্ত্রীকে দেখাও করতে দেওয়া হয়নি একবারের জন্য। আগের যুগের রীতি মেনে যেন বিয়ে হয়েছিল তাদের। কথা ছিল 6 মাস পর মেয়েকে তুলে দিবে, তখন দেখা হবে ছেলে মেয়ের। নয়তো বিয়ে হয়েছে বলে ছেলে মেয়েদের মধ্যকার সম্পর্ক অন্যদিকে গড়াতে পারে। আজকালকার যুগের ছেলে মেয়ে তারা, এদের সামান্য প্রেমই বিছানা পর্যন্ত চলে যায়, আর সেখানে বিয়েই হয়ে থাকে। ছেলে নাকি তখন প্রতিষ্ঠিত ছিল না। চৈতালিরও বয়স অল্প, কেবল তখন অনার্সে ভর্তি হয়েছিল। দুজনের কেরিয়ারের কথা চিন্তা করে দু পরিবার এই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু কে জানতো এই সিদ্ধান্তই পরবর্তীতে কাল হয়ে দাঁড়াবে তাদের। নষ্ট হবে ফুলের মতো একটা মেয়ের সাজানো গোছানো জীবন। বিয়ের পর দুই পরিবার দেখা না করতে দিল চৈতালি আর স্বামী নামক পুরুষকে দেখেছিল লুকিয়ে চুরিয়ে। ছেলেটা সুদর্শন বটে। প্রথম দেখাতেই তার মনে প্রেমের সৃষ্টি করেছিল তার স্বামী নামক পুরুষটি। ধীরে ধীরে নিজের মনের কুঠরিতেও তার নামে ভালোবাসার বীজ বপন করেছিল মেয়েটা। খুব যতনে নিজ হৃদয়ে লিখেছিল তুন্দ্র মির্জা নামটি। কিন্তু সেই স্বামী তার ভালোবাসার মানুষটা কিনা তাকে বিয়ের 6 মাসের মাথাতেই তালাকনামা পাঠিয়েছে। বয়সটা খুব বেশি নয়, মাত্র 19 বছর। দেখতেও খারাপ নয়। এই সমাজে সুন্দরী হওয়ার ধরাবাঁধা কিছু নিয়ম মেনে নিলেও সুন্দরীদের কাতারেই ফেলা যাবে চৈতালিকে। ফর্সা তার গায়ের বর্ণ, ডাগর ডাগর চোখ, গোলগাল মুখশ্রীর সাথে মানানসই নাকটা, হালকা গোলাপি রঙা গোলাপের পাপড়ির মতো ওষ্ঠজোড়া, লম্বাও ঠিকঠাক। মাথায় তার ঘন কালো মেঘের মতো কেশ রাশি। এত সৌন্দর্য
বহন করেও সে ধরে রাখতে পারল না নিজের স্বামীকে। এই বয়সে কিনা তার শরীরে লেগে গেল ডিভোর্সের তকমা। বা হাতের উল্টো পিঠে চোখ মুছল চৈতালি। লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে গেল তার সামনে দাঁড়ানো ইট পাথরের গড়া শ্বশুরবাড়ি নামক বাড়িটির দিকে। বাড়ির সামনে প্রবেশ পথে দাঁড়িয়ে কলিং বেল চাপল চৈতালি। খানিক বাদে দরজাটা খুলে গেল। দরজার সামনে তার চোখে পড়ল মধ্যবয়স্ক এক নারীকে। পরনে তার হালকা নীল রঙা একটি শাড়ি, মুখশ্রীতে তার আভিজাত্যের ছাপ, তবে চোখ দুটোতে যেন ভর করে রয়েছে আকাশ সমান বিষণ্ণতা। এই নারীটি চৈতালির শ্রদ্ধেয় শাশুড়ি মা। বিয়ের সময় মহিলাটিকে দেখেছিল সে। মায়ের মতো সেদিন নিজের বুকে লুকিয়ে নিয়েছিল মেয়েটিকে। নিজের মা না থাকার দরুন চৈতালিও এই নারীকে নিজের মায়ের আসনে বসিয়েছিল। কিন্তু সে সম্পর্ক আজ বুঝি আর রইল না। দীর্ঘশ্বাস ফেলল চৈতালি, মলিন মুখেই বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? তৃষ্ণা বেগমের মুখটা মলিন হলো। চৈতালির মুখে আন্টির একটা ক্ষতবিক্ষত করল তার হৃদয়। সেই প্রথম দিন মেয়েটা যখন তাকে আন্টি বলে ডেকেছিল, সে কাটকাট কণ্ঠে মেয়েটিকে বলেছিল, আন্টি ডাকবে না একদম, আমি তোমার মা হই, মা ডাকবে আমায়। মেয়েটা নিঃশব্দে মেনে নিয়েছিল তার কথা। এরপর থেকে যখনই চৈতালি মা বলে ডাকত, তাকে হৃদয় শীতল হতো তার। বিয়ের পর থেকে একটা মেয়ের বড় শখ ছিল তার এবং তার স্বামী আহসান মির্জার। কিন্তু ভাগ্যের পরিহাসে কোনো কন্যা সন্তান জন্মদানে সক্ষম হননি তিনি। তার পরিবর্তে দুইটা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তৃষ্ণা বেগম। একদিন রাস্তায় জ্যামে যখন গাড়িতে আটকে পড়ে ভীষণ বিরক্তকর সময় পার করছিল তৃষ্ণা বেগম, তখন সেই মেয়েটাকে দেখেছিল রাস্তায়। পরম যত্নে এক বৃদ্ধাকে রাস্তা পার করছিল মেয়েটি। তখনই মেয়েটাকে বেশ মনে ধরেছিল তার। দ্রুতই মেয়েটার ঠিকানা জোগাড় করে মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব রেখেছিল সে। প্রথমে মেয়ের বাবা বিয়েতে ঘোর আপত্তি জানালেও পরবর্তীতে তার অনুনয় বিনয়ে হার মেনে মেনে নিয়েছে প্রস্তাবটি। তারপরে এই বিয়ের পরে এসে এই মুহূর্তে যে তার ছেলে এমন একটা জঘন্য কাজ করে বসবে কখনো বুঝতে পারেনি সে। বিয়ের সময় বারবারই তৃষ্ণা বেগম ছেলেকে তার পছন্দ অপছন্দ সম্পর্কে জিজ্ঞেস করেছিল। সে কখনোই চায়নি নিজের ইচ্ছে তার ছেলের উপর চাপিয়ে দিতে। কিন্তু তখন তার ছেলে বেশ বড় মুখে বলেছিল, তোমার পছন্দই আমার পছন্দ মা। তৃষ্ণা বেগম ভরসা পেয়েছিলেন ছেলের কথায়। তারপরে হঠাৎ কি হলো যে বিয়ের 6 মাস পরই ছেলেটা তার বেঁকে বসল, জানা নেই তার। ছেলেকে অনেকবার এই কারণ জিজ্ঞেস করেও কোনো উত্তর মেলেনি। বরাবরই ছেলেরা মৌনতা অবলম্বন করেছে। বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তৃষ্ণা বেগমের। কাতর কণ্ঠে সে বলল, আমাকে মা বলতে বলার অধিকার আমি হারিয়েছি মা। তোকে আজ আমি আর বলবো না আমাকে মা বলে ডাকতে। শুধু এইটুকুই বলবো, পারলে মাফ করে দিস আমাকে। আমার জন্যই শেষ হয়ে গেল তোর জীবনটা, আমিই দোষী। গলা ধরে এলো চৈতালির। মনে মনে অনেক কটু কথা বলবে বলে সাজিয়ে এনেছিল সে, কিন্তু তৃষ্ণা বেগমের সামনে বলতে পারল না কিছুই। যাকে নিজের মায়ের আসনে বসিয়েছে তাকে কি আর কটু বাক্য শোনানো যায় নাকি? চৈতালি নিজের হাত বাড়িয়ে আলতোভাবে ধরল তৃষ্ণা বেগমের হাত জোড়া। ধরা গলায় বলল, আপনার কোনো দোষ নেই আন্টি, সব আমার ভাগ্যের দোষ। আমি আপনাকে এখানে কোনো দোষারোপ করতে আসিনি, এসেছি আপনার ছেলের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর নিতে। বাসায় আছে সে? তৃষ্ণা বেগম মাথা চাকালেন, বললেন, হ্যাঁ আছে, ওর রুমে। কথাটুকু শেষ করে তৃষ্ণা বেগম চৈতালিকে দেখিয়ে দিলেন তৃষামের রুমটা। মেয়েটা নিশ্চুপভাবে পা বাড়ালো সেদিকে। তৃষ্ণা বেগম আবারও আশায় বুক বাঁধলেন। মেয়েটার সাথে কথা বলার পর যদি ঠিক হয়ে যায় সবটা, সেই আশায় সে তাকিয়ে রইল চৈতালির যাওয়ার পানে। কিয়ৎক্ষণ সময় নিয়েই চৈতালি এসে দাঁড়ালো তুন্দ্রর রুমের সামনে। আলতো হাতে ধাক্কা দিল বদ্ধ দরজাটায়। তুন্দ্র ঘুমাচ্ছিল। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দে একটু নড়ে চড়ে উঠল সে, তবে ঘুম পুরোপুরি ভাঙল না তার। সেকেন্ড কয়েকের মাথায় আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমালো তুন্দ্র। চৈতালি এবার হাতের মুঠো শক্ত করল, জোরে জোরে ধাক্কা দিল দরজাটায়। বিরক্ত হলো তুন্দ্র। বিরক্তিতে নাক মুখ কুচকাল সে। নিশ্চয় মা এসেছে। কাল মধ্যরাত পর্যন্ত ডিভোর্স নিয়ে চিল্লিয়েও শান্তি হয়নি তার, তাই আবার সকাল সকাল চলে এসেছে এখন। একটু শান্তিতে ঘুমাতেও দিবে না নাকি?
এখন সকাল সকাল আবার চিৎকার করলে কি তার সিদ্ধান্তে বদলে যাবে? না, বদলে যাবে না, কখনো না। অনেক ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নিয়েছে এই ডিভোর্সের। বিয়ের পর না সে মেয়েকে একটাবারের জন্য দেখেছে, আর না সে একটাবারের জন্য কথা বলেছে সেই মেয়ের সাথে। কাবিনের টাকাটাও পুরোপুরি দিয়ে দিবে বলেছে। তাহলে মেয়েটারও তো সমস্যা হওয়ার কথা নয়। মাঝখান থেকে শুধুমাত্র তার নিজের বাবা মাই ঝামেলা করছে। মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তুন্দ্র। ধীর পায়ে এসে দরজাটা খুলে সামনে না তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল, মা, কতবার বলবো ওই মেয়ের সাথে সংসার করা আমার সম্ভব নয়। আমি ভালোবাসি না তাকে। তারপরও কেন জোর করছো আমাকে? কথাটা শেষ হতে না হতেই তার গালে সপাটে একটা চড় পড়ল। আকস্মিক ঘটনায় হতভম্ব তুন্দ্র। নিজের অজান্তেই গালে হাত চলে গেল তার। হতবাক দৃষ্টিতেই চোখ তুলে তাকালো সম্মুখে। এক দফায় চমকে উঠল তুন্দ্র। এ কে? সকাল সকাল সে কি আবার স্বপ্ন দেখা শুরু করেছে নাকি? সেই নাক, সেই চোখ, সেই ঠোঁট। যে মেয়েকে আজ প্রায় 4 মাস ধরে সে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, সেই মেয়ে আজ তার সামনে, তারই বাড়িতে, তাও এভাবে চণ্ডী রূপে। এই সেই কিনা সপাটে চর মেরে দিল তাকে। কেন চর মারল? তুন্দ্রর মনে প্রশ্নেরা যেন দলা পাকাতে শুরু করলো। মেয়েটা সত্যি কি তার সামনে, নাকি বরাবরের মতোই তার কল্পনা? যে কল্পনা সে দীর্ঘ 4 মাস ধরে বই বেড়াচ্ছে সানন্দে। তুন্দ্রর ভাবনার মধ্যে পা উঁচু করে তার কলার চেপে ধরল চৈতালি। দাঁতের দাঁত চেপে বলল, ভালোই যখন বাসেন না, তখন বিয়ে কেন করেছিলেন? বিয়ে করার সময় মনে ছিল না আপনার এই কথা? কেন আমার জীবনটা নষ্ট করলেন কেন? তুন্দ্র চমকালো, থমকে গেল, স্তব্ধ হয়ে গেল সে। কি সব বলছে এই মেয়ে? যে মেয়েকে পাওয়ার জন্য সে বাবা মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজে বিয়ে করা বউকে পর্যন্ত ডিভোর্স পাঠিয়েছে, সে কিনা এসে বলছে তার জীবন নষ্ট করছে। তুন্দ্রের মাথায় ঢুকছে না কিছুই। পরপর সকল ঘটনা নিজের মস্তিষ্কের কোটরে সাজাতেই চমকে উঠল সে। তবে কি এই মেয়েই তুন্দ্রের বউ, যাকে কিনা সে একতরফা পাগলের মতো ভালোবেসে খুঁজে বেড়াচ্ছে? সেই মেয়েটাই তার বউ ছিল, আর তাকেই কিনা ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে সে। মাথাটা ঘুরে উঠল তুন্দ্রর। নিজের অজান্তেই সে এত বড় একটা ভুল করে বসেছিল। বুকের বাম পাশে চিনচিনে সূক্ষ্ম ব্যথাটা হানা দিতে শুরু করলো। অস্থিরতা বাড়তে শুরু করলো হৃদয়। না না, এখন এসব ভাবলে চলবে না। সব কথা খুলে বলতে হবে মেয়েটাকে। এই ডিভোর্সটা আটকাতে হবে তাকে। সেই মেয়েকে ডিভোর্স দিবে না, কিছুতেই না। নিজের করে পেয়েও নিজের ভালোবাসার মানুষটাকে হারাতে পারবে না, কিছুতেই না। তুন্দ্র মুখ খুলল কিছু বলার জন্য, কিন্তু পারল না। সে কিছু বলার আগেই তার আগে হাত উঠিয়ে থামিয়ে তাকে দিল চৈতালি। ব্যাগের মধ্য থেকে তালাকের কাগজটা বের করে ছুঁড়ে মারল তুন্দ্রর মুখপানে। শক্ত কণ্ঠে বলল, অনেক প্রশ্ন নিয়ে এসেছিলাম আপনার কাছে, তবে এখন আর কোনো প্রশ্নই নেই আমার। আপনার মুখে ভালোবাসি না কথাটাই আমার সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। ডিভোর্স পেপারে সই করে দিয়েছি আমি, মুক্ত করে দিয়েছি আপনাকে। আজ থেকে আপনার পথ আলাদা, আমার পথ আলাদা। আশা করছি আর কখনো মুখোমুখি হব না আমরা। চৈতালির কণ্ঠ নিঃসৃত শেষ বাক্যগুলো যেন তীরের মতো বিঁধল তুন্দ্রের হৃদয়ে। দুমড়ে মুচড়ে উঠল তার ভিতরটা। সে তো চায়নি এই মেয়ের থেকে মুক্তি, উল্টো এই মেয়ের সাথে ঘর বাঁধতেই নিজের বিয়ে করা বউকে ডিভোর্স দিতেও চেয়েছিল সে। সে কখনো ভাবতেও পারেনি তার বিয়ে করা বউই তার ভালোবাসার মানুষটা। না, এখনো চুপ করে থাকা যাবে না। বিষয়টা অন্তত বুঝিয়ে বলতে হবে মেয়েটাকে, আটকাতে হবে তাকে। তুন্দ্র মুখ খুলো দ্রুত বেগে, বলল, শোনো, আমার কথাটা শোনো। চৈতালি শুনল না একটা কথাও। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। বাড়ির ভেতরে সে ঠিক যতটা ধীর গতিতে প্রবেশ করেছিল তার থেকে দ্বিগুণ গতিতে বেরিয়ে গেল। তুন্দ্র ছুটে এলো তার পিছু পিছু। পিছন থেকে ডাকলো কয়েকবার, কিন্তু শুনল না মেয়েটা। পিছন ফিরে একবারও তাকালো না সে তুন্দ্রর পানে। তুন্দ্র ছুটতে ছুটতে রাস্তায় বেরিয়ে এলো। দৌড়ে ধরার চেষ্টা করলো চৈতালিকে, কিন্তু পারল না। মেয়েটা চলে গেছে তার জীবন থেকে, একেবারের জন্যেই চলে গেছে মেয়েটা। ভাবতেই হৃদয়টা কেঁদে উঠল তার। মনের মধ্যে শুরু হলো তীব্র যন্ত্রণা। ধপ করে রাস্তার পাশে বসে পড়ল তুন্দ্র। একে একে ভাবতে শুরু করলো তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। আজ থেকে ঠিক বছর খানেক আগে
ভার্সিটি থেকে বাড়ি ফিরছিল তুন্দ্র। প্রতিমধ্যে হঠাৎই বৃষ্টির আগমনে দৌড়ে আশ্রয় নিয়েছিল এক ভাঙাচোরা দোকানের ছাউনিতে। এদিকে রাস্তাটা বেশ নির্জন হওয়ায় মানুষজন ছিল না তেমন। দোকানে আশ্রয় নেওয়ার খানিক বাদে জনমানবহীন এই স্থানে হুট করেই তার কর্ণগোচর হলো কারো খিলখিল করে হাসির শব্দ, কোনো নারীর হাসির শব্দ। চমকে উঠল তুন্দ্র। এমন একটা স্থানে কোনো নারী আসবে কোথা থেকে? চকিত দৃষ্টিতে সে এদিক সেদিক তাকিয়ে খুঁজতে লাগলো হাসির উৎসটা। হঠাৎই তার চোখ আটকে গেল এক বৃষ্টি বিলাসী রমণীর পানে। হালকা নীল রঙা কলেজ ড্রেসটা ভিজে লেপটে রয়েছে শরীরে। সেদিকে খেয়াল ছিল না মেয়েটির। অষ্টাদশী সেই রমণী তো বাচ্চাদের মতো খিলখিলিয়ে হেসে ব্যস্ত ছিল বৃষ্টি বিলাসে। বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি ভিজিয়ে দিচ্ছিল তার ফর্সা মুখশ্রী আর গোলাপি রঙা ওষ্ঠযুগল। তুন্দ্র দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে দেখছিল এক বৃষ্টি বিলাসী রমণীকে। কিন্তু তার মুগ্ধতা হয়তো সহ্য হলো না প্রকৃতির। বৃষ্টি থেমে গেল একটু পরেই, মেয়েটাও চলে গেল। সেই প্রথম দেখাতেই তুন্দ্রর হৃদয়ে জায়গা করে নিয়েছিল বৃষ্টি বিলাসী রমণী। ঠিক এতটাই জায়গা করে নিয়েছিল যে ঘুমের মধ্যে ওই রমণীর ভেসে উঠত তার স্বপ্নে। ওই প্রথম দেখাতেই তুন্দ্রর চিন্তা চেতনায় সম্পূর্ণভাবে জায়গা করে নিয়েছিল মেয়েটি। তুন্দ্র আগে প্রথম দেখায় ভালোবাসা কথাটা বিশ্বাস করতো না, তবে এই ঘটনার পর সে প্রথম দেখায় ভালোবাসা বিশ্বাস করতে শুরু করেছিল মনে প্রাণে। বেশ কয়েক মাস সে ওই রমণীকে খুঁজেও ছিল, কিন্তু কোথাও পায়নি। পাবে কিভাবে? নাম পরিচয় ঠিকানা কিছুই না জেনে কাউকে পাও কি এতটাই সহজ নাকি? শেষমেশ খোঁজার আশা বাদ দিয়ে রেখেছিল সে। শুধু বিশ্বাস করেছিল যে ভাগ্যে থাকলে সেই মেয়েটি দেখা সে পাবে। এভাবে কেটে গিয়েছিল কিছু মাস। এরপর হুট করে মাস 6 আগে তার মা এসে তাকে জানালো তার জন্য নাকি মেয়ে দেখা হচ্ছে, তার কোনো পছন্দ আছে কিনা। তার তখন পছন্দ ছিল ঠিকই, কিন্তু উত্তর দেওয়ার মতো ছিল না। না সে মেয়েটার নাম জানতো, না পরিচয়, আর না ঠিকানা। এমনকি এটাও জানতো না মেয়েটা বিবাহিত নাকি অবিবাহিত, নাকি কোনো প্রেমিক আছে। মেয়েটার একটা ছবি পর্যন্ত তার কাছে ছিল না, যাকে দেখিয়ে সে বলবে মা এই মেয়েটাকে আমাকে এনে দাও। সেদিন তার কাছে কোনো উত্তর দেওয়ার মতো প্রমাণ না থাকায় মাকে বলেছিল তোমার পছন্দই আমার পছন্দ মা। তুন্দ্র খুব করে চেয়েছিল মায়ের পছন্দকেই মেনে নিয়ে জীবন কাটানোর চেষ্টা করবে সে। কিন্তু তার মনের গভীরে রয়ে গিয়েছিল সেই বৃষ্টি বিলাসী সেদিনের রমণী। হাজার চেষ্টা করেও সে ভুলতে পারেনি মেয়েটিকে। মনের মধ্যে প্রিয় রমণীকে রেখে নিজের জন্য বরাদ্দকৃত পাত্রীকে তখন আর দেখতে ইচ্ছে হয়নি তার। মনে মনে ভেবেছিল মায়ের পছন্দে যখন বিয়ে করছে তখন মায়ের পছন্দ হলেই হবে। সে না হয় একটু সময় নিয়ে নিজের মন থেকে সেই বৃষ্টিবিলাসী রমণীকে মুছে দিয়ে নিজের বউয়ের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। তবে তার হলো না। বিয়ের মাত্র কয়েকদিন পর যখন সে নিজের মন থেকে সেই রমণীকে মুছে ফেলার চেষ্টায় ব্যতিব্যস্ত দিন কাটাচ্ছিল, তখন হুট করেই সেই রমণী এসে দাঁড়ালো তার সম্মুখে। বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আড্ডা দিতে দিতে হঠাৎ করে তার পাশের টেবিলে চোখ পড়তেই যেন থমকে গিয়েছিল সে। হৃৎপিণ্ডটা দ্রুত গতিতে লাফিয়ে উঠেছিল সেদিন। হৃদয়ের কোণে আবারও সেই পুরনো প্রেম মাথাচাড়া দিয়ে উঠেছিল খুব করে। সে যে বিবাহিতা সে যেন সেদিন ভুলেই বসেছিল। বন্ধুদের কাছ থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে আড়ালে পিছু নিয়েছিল সেদিন তার প্রিয় রমণীর। এরপর থেকে রোজই সবার অগোচরে সে এভাবে পিছু নিত মেয়েটার। একদিন মেয়েটার সম্পর্কে সব খোঁজখবর নিতে নিতে জানতে পারল মেয়েটার নাম চৈতালি। ভেবেছিল সে তখনই নিজের মনের কথা জানিয়ে দেবে মেয়েটিকে, কিন্তু বিয়ে নামক একটি বন্ধন তার হাত পা বেঁধে রেখেছিল। নিজের বিয়ের কথা খেয়ালে আসতে সে পিছু ছেড়ে দেয় নিজের ভালোবাসার মানুষটির। নিজেকে বোঝানোর চেষ্টা করে সব রকম ভাবে। বড্ড দোটানায় পড়ে গিয়েছিল সে, কি করবে ভেবে পাচ্ছিল না। দিন দিন যেন ডিপ্রেশন নামক কালো ছায়া ঘিরে ধরেছিল তাকে। নিজের মনকে সে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে। সে বিবাহিত, কিন্তু মনটা বুঝতে চায়নি। শেষে এমন একটা অবস্থা হয়েছিল যে মেয়েটিকে ছাড়া যেন তার বেঁচে থাকাই দায়। ওই মেয়েটির স্থানে অন্য মেয়েকে কল্পনাতেও আনতেও যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় তার। শেষে অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল একদিন মেয়েটার সামনে গিয়ে দাঁড়াবে সে। কিন্তু মেয়েটা হারিয়ে গেল আবার, আর খুঁজে পেল না তাকে। এদিকে বাবা মাও চাপ দিচ্ছিল তার বউ তুলে আনার জন্য। মেয়েটাকে আর বাপের বাড়ি ফেলে রাখতে নারাজ ছিল তার মা।
মনের মধ্যে অস্থিরতা, ডিপ্রেশন, নিজের ভালোবাসার মানুষকে খুঁজে না পাওয়া আর অন্য কাউকে তার স্থানে বসানো, সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছিল তুন্দ্র। ওই সময়টাতে তার ভীষণভাবে ইচ্ছে হচ্ছিল মরে যেতে। একদিকে নিজের বিয়ে করা বউকেও ঠকাতেও বুক কাঁপছিল, অন্যদিকে নিজের ভালোবাসার মানুষকেও ভুলতে পারছিল না সে। এত টানা পড়ে নেই বউয়ের মুখটা দেখা বা তার নাম জানার আর ইচ্ছে হয়নি তুন্দ্রর। সে ভেবে নিয়েছিল আত্মহত্যা করবে। না, সে তার জীবন রাখবে আর না কাউকে ঠকাবে। সেদিন রাতে আত্মহত্যা করবে বলে বিষও কিনেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি নিজেকে শেষ করতে। বিষ খাওয়ার ঠিক আগ মুহূর্তে তার চোখের সম্মুখে ভেসে উঠেছিল বাবা মা, ভাই আর নিজের প্রিয় রমণীর মুখটা। সেদিন আত্মহত্যা না করার পাশাপাশি সে এটাও ভালোভাবে বুঝেছিল না তার ওই রমণীকে ভোলা সম্ভব আর না অন্য কাউকে ভালোবাসা সম্ভব। না জেনে না শুনে কিভাবে যে ওই রমণীর প্রতি তুন্দ্রর এতটা ভালোবাসা জন্মালো সে নিজেও জানে না। হয়তো সৃষ্টিকর্তা চেয়েছে তাই জন্মেছে, কিন্তু সৃষ্টিকর্তা তার বিয়ের আগে এটা চাইলেই তো হতো। তাহলে তার জন্য আজ একটা মেয়ের জীবন নষ্ট হতো না। মরতে তো আর পারল না তুন্দ্র, আর ঠিকভাবে বাঁচতেও পারছিল না। শেষে আর উপায় না পেয়ে সিদ্ধান্ত নিল সে তার অদেখা বউকে ডিভোর্স দেবে। এমনিও মেয়েটাকে সে ভালোবাসে না, দেখেনি কখনো। ভালোবাসা ছাড়া কি কোনো সংসার সংগঠিত হয়? তার সাথে মেয়েটার জীবন বাঁধলে মেয়েটার জীবন নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হবে না। শারীরিক সুখে কি সব? ভালোবাসার কি প্রয়োজন নেই? অবশ্য তুন্দ্র যে তার বিয়ে করা মেয়েটিকে শারীরিক মানসিক কোনো সুখই দিতে পারবে না। ভালোবেসে নিজের মনের কোনো একজনকে রেখে অন্য নারীর কাছে সে যেতে পারবে না, হোক সে তার বিয়ে করা বউ। এতটাও বেহায়া পুরুষ নয় সে। যেখানে সে কোনোদিন ভালোবাসতে পারবে না মেয়েটিকে, সেখানে তাকে ডিভোর্স দিয়ে মুক্ত করে দেওয়াটাই শ্রেয় মনে করছে তুন্দ্র। ওই মেয়েটারও তো অধিকার আছে কারো ভালোবাসা পাওয়ার, কাউকে ভালোবাসার। সব কিছু বিবেচনা করে ডিভোর্সের নোটিশটা পাঠিয়েছিল সে। কিন্তু কে জানতো তার ভালোবাসার মানুষটাই তার বউ। বিয়ে করে বউকে একেবারে জন্য না দেখে জীবনে যে কত বড় ভুল করেছে আজ সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। অন্তত চোখের দেখা হলেও একবার তার বিয়ে করা বউকে দেখা উচিত ছিল। তাহলে হয়তো আজ এত বড় একটা ভুল তার দ্বারা হতো না, কিছুতেই না। আর এতদিন সে তার ভালোবাসার মানুষকেও পেয়ে যেত। এতটা ডিপ্রেশন আর কঠিন সময় পার করতে হতো না তাকে। আত্মহত্যার মতো একটা ভয়ঙ্কর সিদ্ধান্তও নিতে হতো না। পাগলের মতো দিন যাপন করতে হতো না। সব দোষ তার, তার জন্যই আজ এমনটা হচ্ছে। এখন সে একটাবার অন্তত নিজের বউর ছবি দেখলে কি এমন হতো? আজ মেয়েটাও তার জন্য কষ্ট পাচ্ছে। পাওয়ার আগেই সে হারিয়ে ফেলেছে নিজের প্রিয় মানুষটাকে, যার অপেক্ষায় এতদিন প্রহর গুনেছে। প্রহর শেষে সে আজ হারিয়ে গেছে। তুন্দ্র আজ এটাও বেশ ভালোভাবেই বুঝতে পারছে যে সৃষ্টিকর্তা কেন ওই মেয়েটির প্রতি তার এতটা গভীর ভালোবাসা সৃষ্টি করেছিল। কারণ ওই মেয়েটি তার স্ত্রী ছিল। স্ত্রীর প্রতি সৃষ্টিকর্তা ভালোবাসা সৃষ্টি করবে না তো কার প্রতি করবে? শুধুমাত্র সেই বোকা ছিল। সবটা তার সামনে থাকার পরও সে একবার চেয়ে দেখেনি আশেপাশে, অবশ্য দেখার চেষ্টাও করেনি। তার ভুলের কারণেই এই দশা। সবটা এলোমেলো হয়ে গেছে গোছানোর আগেই। না, এই মুহূর্তেই তাকে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। রাস্তার পাশে বসা থেকে উঠে দাঁড়ালো তুন্দ্র। সব যখন তার কারণেই হয়েছে, তখন তাকে এই সবটা আবার ঠিক করতে হবে। এই ডিভোর্স কিছুতেই হতে দেওয়া যাবে না। মেয়েটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে তাকে। এখন সবার আগে গিয়ে ডিভোর্স পেপার ছিঁড়তে হবে। এই ডিভোর্স আটকাতে হবে। কিন্তু ডিভোর্স পেপার ছিঁড়লে কি ডিভোর্স আটকে যাবে তুন্দ্র আর চৈতালি? আবারও কি মেয়েটা ফিরে আসবে তার কাছে? এত কিছু ভাবার এখন সময় নেই তুন্দ্রর। সে আর দেরি করলো না বেশি। যে পথে এসেছিল সেই পথেই আবার ছুট লাগালো বাড়ির দিকে। বেলা গড়িয়েছে কিছুটা। সূর্যটা এখনো তার সম্পূর্ণ প্রখরতা নিয়ে জ্বলে না উঠলেও কিছুটা প্রখরতা অর্জন করেছে। ধীর গতিতে উঠে আসতে শুরু করেছে মাথার উপরে। চৈতালি ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো তার বাড়ির সামনে। দেয়ালে ঠেস দিয়ে হাত ওচালো কলিং বেলটা বাজানোর উদ্দেশ্যে, কিন্তু সে শক্তি আর যেন পাচ্ছে না সে। তুন্দ্রর সম্মুখে তো নিজের আত্মসম্মান বোধ এবং ক্রোধের জোরে সই করে ছুড়ে দিয়ে এসেছে ডিভোর্স ব্যাপারটা। কিন্তু এই মুহূর্তে তার হৃদয়ের অবস্থা যে কতটা রাজু বয়ে হয়ে পড়েছে তা একমাত্র সেই জানে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু পারছে না। নিঃশ্বাসটা যেন এই মুহূর্তে বন্ধ হয়ে যেতে চাইছে হৃদয়ের তীব্র দহনে।
জীবনের প্রথম ভালোবাসা তার স্বামী নামক পুরুষের সাথে আজ সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে এসেছে সে। যে পুরুষের মুখ থেকে একটাবার ভালোবাসি শব্দটা শোনার জন্য দিনের পর দিন ছটফট করেছে, সেই পুরুষের মুখ থেকে আজ শুনে এসেছে ভালোবাসি না শব্দ দুইটি। যন্ত্রণায় যেন জ্বলে যাচ্ছে চৈতালির ভেতরটা। না চাইতেও চোখ দুটো গড়িয়ে পড়ছে নোনা জল। ছোটবেলা থেকে বাবা ভাইদের অতি আদরে কখনো কষ্ট অনুভব করার ফুরসত পায়নি সে, কিন্তু আজ সে যে তা অনুভব করছে। ছোটবেলা থেকে বাপ ভাইয়ের প্রতি আদরে কখনো কষ্ট অনুভব করার ফুরসত পায়নি সে, কিন্তু আজ সে তা অনুভব করছে। সে ভীষণভাবে অনুভব করছে কষ্টকেই। তার ভাইয়েরা সবটা জানলে ঠিক কী প্রতিক্রিয়া দিবে জানা নেই। আর বাবা, সে ঠিক কী করবে? এই বৃদ্ধ বয়সে 2 দিন আগে এই লোকটা ছুটে গিয়েছে দেশের বাড়িতে। 6 মাস পরেই তো চৈতালিকে তার শ্বশুর বাড়িতে তুলে নেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী 6 মাস পেরোতেই তার বাবা ছুটে গিয়েছে তাদের দেশের বাড়িতে বাড়িঘরের টুকটাক কাজ সারতে। রং ওঠা পুরনো বাড়ি ওদের। অনেক স্থান থেকে কিছুটা ইট সিমেন্ট খসেও পড়েছে। বাড়িতে কেউ না থাকার দরুন তাদের দেশের বাড়িটার করুণ এই হাল। হঠাৎ করে যদি বিয়ের তারিখ পরে তখন বাড়ি সার যাবে নাকি বাড়ি মেরামত করবে, তাই একটু আগে ভাগেই সেখানে ছুটে গেছে তার বাবা ইফতেখার চৌধুরী। যদিও শহরে তাদের এই বাড়িতে বসেও বিয়েটা সম্পূর্ণ করতে পারত তারা, কিন্তু ইফতেখার চৌধুরীর বড় ইচ্ছে সে তার একমাত্র মেয়ের বিয়ে গ্রামে বসে দিবেন, গ্রামের সকল লোককে দাওয়াত করে খাওয়াবেন। অবশ্য মাস 6 আগে চৈতালির আগরটাও তাদের গ্রামের বাড়িতে বসেই করানো হয়েছিল, যার দরুন শহরে তাদের বাড়ির আশেপাশের লোক তার বিয়ে হয়েছে জানে না বললেই চলে। ইফতেখার চৌধুরীর ইচ্ছে ছিল এবার সবাইকে জানিয়ে শুনিয়ে রাজকীয়ভাবে নিজের একমাত্র মেয়েকে তুলে দেবেন, কিন্তু তার আগেই যে তার মেয়ের সাক্ষাৎ হলো একটি মেয়ের জীবনের সবচেয়ে করুণ অধ্যায়, ডিভোর্সের। চৈতালির হৃদয় জল করে উঠল। আরও বাবাকে এবার সে কী জবাব দেবে? ভাইয়েরাও কিছু জানে না এখনো। সকালবেলা যখন এক অল্প বয়স্ক যুবক এসে দরজায় কলিং বেল বাজিয়েছিল, তখন দরজাটা খুলে দিয়েছিল বাড়ির কাজের লোক কাশেম আলী। দরজা খুলতে যুবকটি যখন বলেছিল চৈতালির নামে চিঠি এসেছে, তখন একটা কাশেম আলী দেরি না করে ডেকে দিল তাকে। কলেজে যাওয়ার জন্য বের হচ্ছিল সে। হঠাৎ তার নামে চিঠি এসে শুনে অবাক হয়েছিল বেশ। তাকে এবার কে চিঠি দেবে ভেবে পাচ্ছিল না। চামড়ার ব্যাগটা কাঁধে চাপিয়ে দরজার কাছে গিয়ে সে নিল চিঠিটা। চিঠির উপরে তুন্দ্রের নাম দেখে হৃদয় যেন উষ্ণ প্রেমেরা দোলা দিয়েছিল তখন। বিয়ের 6 মাস পর লোকটা চিঠি দিয়েছে তাকে, তাও এই যুগে এসে। নিশ্চয়ই লোকটা রোমান্টিক হোক। খুশিতে বাকবাকুম করতে করতে চিঠির খামটা খুলে তার ভেতর থেকে শুভ্রবর্ণ কাজে লাগানো কালির লেখা একটি চিঠি বের করে আনলো সে। কাগজের ভাঁজ করে চোখের সামনে ধরতেই যেন মাথার উপর আকাশ ভেঙে পড়েছিল তার তৎক্ষণাৎ। মনে হচ্ছিল বুকের ভেতরে থাকা ছোট্ট হৃৎপিণ্ডটা কেউ খামচে ধরেছে ওই মুহূর্তে। কি করবে ভেবে পাচ্ছিল না। আকস্মিক ঘটনায় যেন হতবুদ্ধি হয়ে পড়েছিল মেয়েটা। বেশি ভাবতে না পেরে ওভাবেই তুন্দ্রর বাড়ির দিকে ছুটে গিয়েছিল সে। মনে ছিল অজস্র প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নগুলোর একটা প্রশ্নও সে করেনি তুন্দ্রকে। সকালের সকল কথা মনে পড়তে তাচ্ছিল্যের হাসি হাসত চৈতালি। চিঠি পেয়ে সে কী ভেবেছিল, আর কি হলো? ওই একটা খামই কেড়ে নিল তার জীবনের সুখকর সবচেয়ে বড় অধ্যায়। নিমিষেই তার শরীরে লাগিয়ে দিল ডিভোর্সি তকমা। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল চৈতালি। নিজেকে একটু ধাতস্থ করে কাঁপা কাঁপা হাতে চাপল দরজার কলিং বেলটা। খানিক সময় যেতে এক সুন্দরী নারী এসে দরজাটা খুলে দিল। চৈতালি চোখ তুলে তাকালো সামনের দিকে, তবে বলতে পারল না কিছুই। কেমন বিধ্বস্ত বিষণ্ণ মুখশ্রী তার। মেয়েটার মুখের কোনো ভাবে নজর এড়ানো না তার সম্মুখের যুবতী। চৈতালির এমন বিধ্বস্ত অবস্থা নাড়িয়ে দিল তার ভেতরটা। সম্পর্কে এই নারী চৈতালির বড় ভাইয়ের বউ সাজিয়া। সে দ্রুতই হাত বাড়িয়ে আগলে নিল চৈতালিকে। বিচলিত কণ্ঠে শুধালো, এ কি চৈত্রী, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? চৈতালি বলতে পারল না কিছুই। কাছের মানুষদের সান্নিধ্যে এসে এতক্ষণ কণ্ঠনালীতে আটকে রাখা কান্নারা যেন দলা পাকিয়ে উগরে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে আর সংযত রাখতে পারল না মেয়েটা। ঝাঁপিয়ে পড়ল সে সাজিয়ার দিকে। তাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে চৈতালি কান্না জড়িত কণ্ঠে বলল, আমার সব শেষ ভাবি, সব শেষ। সাজিয়া বলতে পারল না কিছুই। কি বলবে সে?
ঠিক কী কারণে মেয়েটার এমন বিধ্বস্ত অবস্থা এখনও জানে না সে। তবে মেয়েটার কান্নায় তার হৃদয় বিষাদে পরিপূর্ণ হয়ে উঠেছে। মেয়েটাকে বড্ড ভালোবাসে যে সে। এ বাড়িতে যখন সে প্রথম বউ হয়ে এসেছিল তখন এই মেয়েটার বয়স আর কতই বা হবে, 12 বা 13 বছর। সেই থেকে এই অবধি মেয়েটাকে আদর যত্ন দিয়ে মানুষ করেছে সে। কখনো চোখ থেকে এক ফোঁটা পানি অবধি ঝরতে দেয়নি এই মেয়েটা। আজ সেই মেয়েটাই কি এমন হলো যে এভাবে অঝরে কাঁদছে? সাজিয়ে আলতোভাবে হাত বুলিয়ে দিতে শুরু করলো চৈতালির মাথায়। নরম কণ্ঠে বলল, কি হয়েছে আমাকে বল, এভাবে কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? সাজিয়ার নরম কথায় চৈতালির কান্নার স্বর বেড়ে গেল আরও। সে বলতে পারল না কিছুই, শুধু হাউমাউ করে কেঁদে যাচ্ছে সাজিয়াকে জড়িয়ে ধরে। সাজিয়া বিচলিত হয়ে পড়ল আরও। চিন্তা বাড়ল তার। কি হয়েছে মেয়েটার ভেবে পাচ্ছে না সে। এই মুহূর্তে বাড়ির কোনো পুরুষেরাও বাড়িতেও নেই, সবাই যার যার কাজে বেরিয়েছে। চৈতালির কান্নার শব্দ শুনে ইতিমধ্যে রান্নাঘর থেকে দৌড়ে এলো তার মেজ ভাবি রিমা। চৈতালির এমন বিধ্বস্ত অবস্থা দেখে যেন আটকে উঠল সে। দৌড়ে এলো তাদের চৈতালির কাছে। সাজিয়ান পানে তাকিয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, ওর কি হয়েছে? বুনু এভাবে কাঁদছে কেন? সাজিয়া তাকালো রিমার পানে, বলল, বুঝতে পারছি না মেজু, বলছেও না কিছু। তুই তাড়াতাড়ি তোর বড় বাসুর আর বাকিদের কল করে একটু দ্রুত বাড়িতে আসতে বল। রিমা সময় ব্যয় করল না একটুও। বড় ভাবির কাছ থেকে আদেশ পাওয়ার সাথে সাথে সে ছুটল মোবাইলের দিকে। দ্রুতই কল করতে লাগলো সবার কাছে। 5 ভাই আর বাবার আদরের বোন চৈতালি। বড় 2 ভাই বিয়ে করলেও ছোট 3 জন এখনও অবিবাহিত ভার্সিটি পড়ুয়া। তবে 5 ভাই যেন চোখে হারায় বোনকে। বোনের একটু কষ্ট যারা সহ্য করতে পারে না তারা এসে বোনের এই বিধ্বস্ত অবস্থা দেখে কি কাণ্ড ঘটাবে কে জানে। ঘণ্টাখানেকের মধ্যেই চৈতালির 3 ভাই পৌঁছে গেল বাড়িতে। বোনের অবস্থা শুনে আর চুপ করে বসে থাকতে পারেনি কোথাও। অন্য 2 ভাইও আসার চেষ্টাই ছিল ভীষণভাবে, তবে বের হতে পারেনি ভার্সিটি থেকে। যদিও ততক্ষণে কান্না থেমে গেছে তার। এখন থেমে থেমে হেঁচকে উঠছে শুধু। বাড়িতে এসে ড্রয়িং রুমের সোফায় 3 ভাই ঘিরে বসলো চৈতালিকে। কাঁদতে কাঁদতে মেয়েটার ফর্সা মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে, চোখ দুটো ফুলে উঠেছে। বোনের এই অবস্থায় বিচলিত করে তুলল 3 ভাইকে। হাসান চৌধুরী চৈতালির বড় ভাই ব্যাকুল কণ্ঠে শুধালো, তোর চোখ মুখ এমন কেন লাগছে? বল আমাকে, কি হয়েছে আমার বোনটার? চৈতালি তার রক্তিম চোখ জোড়া তুলে তাকালো ভাইদের পানে। বুক চিরে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। এখন তো আর তাদের কাছ থেকে লুকানোর কিছু নেই। ডিভোর্স যেহেতু হয়ে গেছে সেহেতু বিষয়টা সবার সামনে চলে আসবে শীঘ্রই। চৈতালি তাই আর লুকালো না কিছুই, একে একে বলতে শুরু করলো সবটা। সম্পূর্ণ কথা শেষ করতে আবার ডুকরে কেঁদে উঠল সে। সাথে সাথে হুঙ্কার দিয়ে উঠল চৈতালির মেজো ভাই হাবিব চৌধুরী। ক্রোধে চোখ দুটো তার রক্তিম বড় ধারণ করেছে, কপালের রগগুলো ফুলে নীলচে বড় ধারণ করেছে। গভীর ক্রোধে মত্ত হয়ে সে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। সোফার গায়ে একটা লাথি মেরে হুঙ্কার তুলে বলল, কুত্তার বাচ্চা, এত বড় সাহস! আমার বোনকে কাঁদিয়েছিস? আমার বোনের জীবন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। ওকে তো আমি আজ খুন করে ফেলবো। ক্রোধে ফুঁসে উঠল চৈতালির বড় ভাই হাসান চৌধুরী এবং মেজো ভাই হামিদ চৌধুরীও। যে বোনের চোখে থেকে তারা কোনোদিনও এক ফোঁটা অশ্রু গড়াতে দেয়নি, আজ সেই বোনকে কাঁদিয়েছে কোনো এক বাড়ির ছেলে। হাসান চৌধুরীও সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, কণ্ঠে ক্রোধ এঁটে বলল, আগেই বলেছিলাম এত তাড়াতাড়ি আমি আমার বোনকে বিয়ে দিব না, কিন্তু বাবা আমার কোনো কথা শুনলেন না তখন। ছেলে নাকি ভালো, ভীষণ, তাই বাবা বিয়েটা দিয়ে দিলেন। ছেলে যদি এতই ভালো হয় তবে আজ কেন আমার বোনের এই দশা? আমার বোনকে কাঁদিয়েছে ও, ওর এত বড় কলিজা, ইচ্ছে তো করছে ওর কলিজা টেনে ছিঁড়ে ফেলতে। সেজ ভাই হামিদ চৌধুরী মনে মনে তীব্র ক্ষেপে থাকলেও এই সময় চুপ থাকাটা শ্রেয় মনে করলেন তিনি। ভাইয়েরা এমনিতেই ক্রোধে অন্ধ, এই সময় যদি সেও তাদের সাথেই যোগ দেয় তবে চারিদিক কে সামলাবে? বোনের অবস্থাটাও তো ভীষণ নাজুক। হামিদ চৌধুরী এগিয়ে গেল আদরের বোনের কাছে। বোনের মাথায় হাত বুলিয়ে আশ্বাসের সুরে বলল, কাঁদিস না বোন, আমরা তোর ভাইয়েরা আছি না, সব ঠিক করে দেব। চৈতালি চোখ তুলে তাকালো ভাইয়ের পানে। খুব করে তার বলতে ইচ্ছে হলো, কি ঠিক করে দিবে তোমরা? তোমরা কি পারবে তন্দ্র মির্জাকে আমার কাছে এনে দিতে? তোমরা কি পারবে তার মনে আমার জন্য ভালোবাসার বীজ বপন করতে? পারবে কি আর আমার ছোট্ট একটা সংসার গড়ে দিতে? কিন্তু চৈতালি এ ধরনের অন্যায় আবদার করল না ভাইদের কাছে।
ভাইদের কাছে আবদারগুলো করলে হতো তার ভাইয়েরা জোর করে হলেও তুন্দ্রকে এনে দিত তার কাছে, বাধ্য করতো তার সাথে সংসার করতে। সেইটুকু ক্ষমতা তার ভাইদের আছে, সে কথা চৈতালি জানে বেশ ভালোভাবেই। তবে সেই ক্ষমতার অপব্যবহার করে খুব কি লাভ হবে? হবে না মোটেই। জোর করে সব কিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না কখনো। ভালোবাসা হলো মনস্তাত্ত্বিক ব্যাপার, যেখানে হাত নেই আমাদের কারো। যে মানুষটা ভালোই বাসে না চৈতালিকে, তাকে ছেড়ে যেতে চায়, তাকে চৈতালিও আটকে রাখতে চায় না। যে চলে যেতে চায় তাকে যেতে দেওয়াই উচিত। চলে যেতে চাওয়া মানুষকে ক্ষমতার অপব্যবহার করে নিজের কাছে আটকে রাখার মতো এত বড় আত্মসম্মানহীন নারীও নয় চৈতালি। তাই তো অত্যন্ত ভালোবাসার পরেও সে আজ ভালোবাসার মানুষটাকে মুক্তি দিয়ে এসেছে, তাদের পথ সম্পূর্ণ আলাদা করে এসেছে। চৈতালির বড় ভাইও এসে বসলো তার পাশে, দুই ঠোঁট ফাঁকা করে বলতে উদ্যত হলো কিছু একটা, তবে বলতে পারল না। তার আগে বাড়ির কলিং বেলটা বেজে উঠল শব্দ করে। রিমা দাঁড়িয়েছিল ভাই বোনদের পাশেই। কলিং বেলের শব্দ পেতেই জোর কদমে দরজার দিকে ছুটল সে। হয়তো বাড়ির আর দুইজন পুরুষও চলে এসেছে। বোনের এই অবস্থা দেখে এরা দুইজন যে ঠিক কী করবে ভেবে পাচ্ছে না রিমা। এমনি বয়সটা কম হয়, এই দুই ভাইয়ের রক্ত এই তিন ভাইয়ের থেকেও গরম বেশি। এরা কথায় কথায় রাগে ছোটোখাটো বিষয় পর্যন্ত রেগে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলে। মনে একরাশ ভয় নিয়ে দরজা খুলল সে। সম্মুখে তাকাতেই যেন আটকে উঠল সে। এ কে? তুন্দ্র মির্জা, তাও এই সময় এই বাড়িতে? এই ছেলে সেধে মরার শখ হয়েছে নাকি? নির্ঘাত তাই হবে, নয়তো এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ও এই সময় এই বাড়িতে এসে তো উপস্থিত হওয়ার কথা নয় এর। শিকার নিজেই যেন ধরা দিতে এসেছে শিকারীর দোরগোড়ায়। বিয়ের সময় গ্রামের বাড়িতে বসে তুন্দ্রকে দেখেছিল রিমা, তাই তাকে চিনতে অতটাও বেগ পেতে হয়নি তার। তবে এই তিন ভাইয়ের হাতে পড়লে একে যে আর কেউ চিনতে পারবে না সে বিষয়ে নিশ্চিত রিমা। এক ঘুষিতে তো মুখের নকশা বদলে দিবে এর। রিমা ভয় পেল ভীষণ, কি করবে ঠিক বুঝে উঠতে পারল না। চৈতালির সাথে ছেলেটা অন্যায় করেছে জানে সে, তাই বলে সাক্ষাৎ জমের দুয়ারে একে পাঠিয়ে দেবে এতটাও নির্দয় নয় সে। রিমা হাত উঠিয়ে ইশারা করলো তুন্দ্রের দিকে, বলল চলে যেতে। কিন্তু হায়, তুন্দ্র গেল না। উঁচে গলা উঁচিয়ে বলল, চৈতালি আছে? রিমার এখন কপাল চাপড়াতে ইচ্ছে হচ্ছে না। এই ছেলে মার না খেয়ে বোধ হয় এখান থেকে নড়বে না এক পাও। মার খাওয়ার বোধ হয় বড্ড শখ হয়েছে তার। রিমা আবারও ইশারা করলো তুন্দ্রের দিকে, ফিসফিসিয়ে বলল, বাঁচতে চাইলে এখনই চলে যাও এখান থেকে। রিমার কথা হয়তো বুঝলো তুন্দ্র, বা হয়তো বুঝলো না, কিন্তু সে চৈতালির সাথে কথা না বলে যেতে চাইল না। নয়তো এমন বোকামি তো কেউ করে না। আবারও গলা উচালো তুন্দ্র, বলল, চৈতালিকে একটু ডেকে দেবেন, ওর সাথে কথা ছিল একটু, কিছুটা ভুল বোঝাবুঝির কারণে। কথাটা সম্পূর্ণ করতে পারল না তুন্দ্র। তার আগেই তার নাক বরাবর শক্ত পুরুষালী হাতের একটা বিশাল আকারের ঘুষি এসে আঘাত করল। ছিটকে বাড়ির বাইরে পড়ল সে। মুহূর্তে নাকের ছিদ্রপথে গল গল করে বেরিয়ে আসতে শুরু করলো তাজা লাল তরল রক্ত। তুন্দ্র তাকালো বাড়ির দরজার দিকে, নজর এলো হাসান চৌধুরীকে। হাত দুই মুষ্টিবদ্ধ করে ক্রোধে ফুঁসছে সে, হাত জোড়াও মুষ্টিবদ্ধ করা। একটু আগের ঘুষিটা যে তার হাত থেকে এসেছে তার বুঝতে বাকি রইল না তুন্দ্রর। সে হাত উঁচিয়ে স্পর্শ করলো নিজের নাকে, হাতটা চোখের সামনে এনে দেখলো রক্ত, তবে রাগলো না সে। এই পরিস্থিতিতে তার রাগটা বড্ড বেমানান। আজকে সব কিছুর জন্য তাই সে, শুধুমাত্রই সে। তার ভুলের কারণে আজ এত কিছু হচ্ছে। আর যদি তার বোনের সাথে কেউ এমন কাজ করতো তবে তার প্রতিক্রিয়াও হয়তো এমনই হতো। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল তুন্দ্র। সবাইকে সবটা বুঝিয়ে বলাটা ভীষণ জরুরি। হয়তো সব ভুল তার, তবে শুধরে নেওয়ার একটা সুযোগ তো চাইতেই হবে তাকে। যেভাবে হোক মেয়েটাকে আবারও নিজের করে নিতে হবে, হারিয়ে যেতে দেওয়া যাবে না কিছুতে। তুন্দ্রের ভাবনার মধ্যে তার দিকে এগিয়ে এলো হাসান চৌধুরী। তুন্দ্রের দিকে ঝুঁকে দুহাত বাড়িয়ে শক্ত হাতে ধরো তার কলারটা, টেনে তুলে দাঁত চেপে বলল, তোর সাহস তো কম নয়, তোর এই পাপি মুখে আমার বোনের নাম উচ্চারণ করেছিস তুই? এত কিছু করে শান্ত হলে তোর আবার শেষিস? তুন্দ্র নিজের কলার থেকে হাত ছাড়ানোর চেষ্টা করলো হাসান চৌধুরী। অপরাধীর কণ্ঠে বলল, দেখুন আমি মানছি আবার ভুল হয়েছে, কিন্তু হাসান চৌধুরী আরো শক্ত করে ধরল তুন্দ্রের কলারটা, ক্রোধিত কণ্ঠে বলল,
তোর কিন্তু তোর এত বড় সাহস, তুই আমার বোনকে কাঁদিয়েছিস। যে বোনের চোখ থেকে আমরা আজ পর্যন্ত এক ফোঁটা পানি পড়তে দেয়নি, সেই বোনকে কাঁদিয়েছিস তুই। তোকে তো আজ আমি মেরে ফেলবো। কথাটা বলে মাটির দিকে আবারও ছুঁড়ে মারল তুন্দ্রকে। পা উঁচিয়ে লাথি হাঁকিয়ে এগিয়ে গেল তার দিকে, কিন্তু মারতে আর পারল না। তার আগে তার মেজো এবং সেজো ভাই হাবিব চৌধুরী এবং হামিদ চৌধুরী এসে চাপটে ধরল হাসান চৌধুরীকে। যতই তারা রেগে থাকুক, তাদের চোখের সামনে এভাবে তাদের বড় ভাই মেরে ফেলবে কাউকে, তা তো আর দেখতে পারে না তারা। মানবিকতা বলেও তো একটা বস্তু আছে, তাই না? দুই ভাই আটকে দেওয়ার পরও শান্ত হলো না হাসান চৌধুরী, বরং সে গর্জে উঠল আরও। তাদের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো খুব করে। গভীর ক্রোধে হেসে বলল, ছাড় আমাকে, আজ আমি মেরে ফেলবো জানোয়ারটাকে। ততক্ষণে চৈতালিও ছুটে এসেছে বাহিরে। হাজার হলেও এই ছেলেটাকে ভালোবাসে সে। যতই রাগ অভিমান দূরত্ব থাকুক না কেন, তাই বলে নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে মার খেতে দেখেও কষ্ট হবে না এমন তো নয়। তার ভাইয়ের থেকে তুন্দ্রকে মার খেতে দেখে তার হৃদয়ে কষ্ট হচ্ছিল ভীষণ, তাই সে ছুটে এসেছে। চৈতালি পথ আগলে দাঁড়ালো বড় ভাইয়ের, কান্নাজড়িত কণ্ঠে বলল, ওনাকে মেরো না আর, প্লিজ ছেড়ে দাও ওনাকে। বোনের চোখের অশ্রু কিছুটা শান্ত করলো হাসান চৌধুরীকে। বোনের পানে শীতল দৃষ্টিতে তাকালো সে, নরম কণ্ঠে বলল, তোকে এতটা কষ্ট দেওয়ার পরও তুই এই জানোয়ারটাকে বাঁচাতে চাইছিস বোন? চৈতালি তাচ্ছিলের হাসি হাসল, বলল, কষ্ট এটা তো আমার ভাগ্যে ছিল বড় ভাইয়া, এখানে দোষ নেই কারো। কপালে যা নিয়ে জন্মেছি তা তো হবে। আমি এই বিষয়ে কাউকে দোষ দিতে চাইছি না ভাইয়া। হাসান সাহেব হয়তো বুঝলেন বোনের অবস্থাটা। সে শান্ত ভঙ্গিতেই নিজেকে ছাড়িয়ে নিলেন হাবিব চৌধুরী। আর হামিদ চৌধুরীর বন্ধন থেকে অতপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুন্দ্রের পানে, চিবিয়ে চিবিয়ে বলল, আজ শুধু আমার বোনটার জন্য বেঁচে গেলি তুই, নয়তো আজ তোকে মেরে রাস্তার কুত্তা দিয়ে খাওয়াতাম আমি। কথাটা সম্পূর্ণ করে গটগট করে সে চলে গেল ঘরের ভেতর। তার পিছু পিছু হাবিব চৌধুরী হামিদ চৌধুরীও চলে গেল ভিতরে। তারাও কথা বাড়ালো না আর। বাইরে শুধু পড়ে রইল চৈতালি এবং তুন্দ্র। চৈতালিও পা বাড়ালো ভিতরে যাওয়ার জন্য। এই লোকের সাথে তারও তো আর কথা থাকতে পারে না কোনো। তুন্দ্র উপেক্ষা করে বাড়ির ভেতরে চৈতালি প্রবেশ করতে চাইলেও প্রবেশ করতে পারল না আর। তুন্দ্র পেছন থেকে হাত টেনে থামিয়ে দিল তাকে। হঠাৎ প্রিয় পুরুষের স্পর্শে কেঁপে উঠল মেয়েটা। এই প্রথম তার প্রিয় পুরুষের স্পর্শ লাগলো তার অঙ্গে, হোক সেটা খুবই সামান্য। অনুভূতিরা যেন প্রজাপতির মতো ডানা মেরে উঠতে চাইল তার মনের মণিকোঠায়। তবে সেই অনুভূতিকেই প্রশ্রয় দিল না চৈতালি। পিছন ঘুরে খুব শক্ত কণ্ঠে বলল, আপনাকে আমার হাত ধরার অধিকার দেইনি মিস্টার তুন্দ্র মির্জা। তুন্দ্র চুপসে গেল কিছুটা। হয়তো অন্য সময় হলে অধিকার দিতে হতো না, স্বামী হিসেবে স্ত্রীর হাত ধরার অধিকার এমনিতেই থাকতো তার। তবে এখনকার পরিস্থিতি ভিন্ন। এই পরিস্থিতিতে মেয়েটাকে রাগিয়ে দিয়ে বা তার সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে তার লাভ হবে না মোটেই, উল্টো পরিস্থিতি আরও খারাপ হবে। তুন্দ্র ছেড়ে দিল চৈতালির হাতটা, কাতর কণ্ঠে বলল, তোমার সাথে আমার কথা ছিল কিছু, প্লিজ আমার কথাগুলো শোনো একবার। চৈতালি শুনল না তুন্দ্রর কোনো কথা, কাট কাট কণ্ঠে বলল, আপনার সাথে আমার আর কোনো কথা থাকতে পারে না। ভুলে যাবেন না আপনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আর প্রাক্তনের সাথে কথা বলাটা নিশ্চয়ই দৃষ্টিনন্দন বিষয় নয়। প্রাক্তন শব্দটা যেন গলিত লাভা ঢেলে দিল তুন্দ্রর কর্ণকর হয়ে। শব্দটা বুকে আঘাত করল তীব্র বেগে। প্রাক্তন? সেই চৈতালির প্রাক্তন? ক্রমে অস্থির হয়ে উঠল তুন্দ্র, অস্থির কণ্ঠে বলল, প্লিজ আমার কথা শোনো চৈতালি। চৈতালি শুনল না কোনো কথা। তুন্দ্রকে উপেক্ষা করে জোর কদমে পা চালিয়ে ঢুকে গেল ঘরের ভেতরে। ঠাস করে দরজাটা বন্ধ করে দিল তার মুখের উপরেই। তুন্দ্র কলিং বেল চাপল কিছুক্ষণ, কিন্তু দরজা খুলল না আর কেউই। শেষে পাগলের ন্যায় দুই হাত দিয়ে দরজাটা ধাক্কালো সে। চিৎকার করে ডাকলো চৈতালিকে, কিন্তু মানবীর কঠিন হৃদয় গড়ল না একটুও। সে দরজাটা খুলল না। তাই বলে তুন্দ্র কি চলে যাবে? না, সে গেল না। চৈতালিদের বাড়ির সম্মুখে রাস্তার পাশে তার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল ঘন্টার পর ঘন্টা। অপেক্ষা করতে রইল কখন চৈতালির একটা বার বাইরে আগমনে। হয়তোবা তখন সে একটু কথা বলার সুযোগ পাবে মেয়েটার সাথে। কিন্তু হায়, চৈতালি আর ওই দিন বেরোলো না বাড়ি থেকে। তুন্দ্রর সাথে আর দেখা হলো না তার। রাতের আধার হানা দিয়েছে প্রকৃতিতে।
ধীরে ধীরে সে পা দিয়েছে গভীরতায়। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে যে রাত 12টা অতিক্রম করেছে আরও আগে। চারপাশে কেমন নিস্তব্ধতা ছড়িয়ে গেছে ইতিমধ্যে। শুধুমাত্র থেকে থেকে আশপাশ থেকে শোনা যাচ্ছে রাস্তার অলিতে গলিতে ঘুরে বেড়ানো অনাদরে অবহেলায় বেড়ে ওঠা নেড়ি কুকুরগুলোর বিষণ্ণ চিৎকার। তাদের সাথে সাথে আজ বুঝি বিষণ্ণতায় ছেয়ে গেছে তুন্দ্র নামক মানবের হৃদয়। সে এখনও দাঁড়িয়ে আছে চৈতালির বাড়ির সম্মুখে, কিন্তু মেয়েটার দেখা পায়নি আজ সে একটা বাড়ির জন্যেও। মেয়েটা বাইরে বের হয়নি আজ। হয়তো হৃদয়ে কঠিন আঘাতে জর্জরিত হয়ে বাইরে বের হওয়ার শক্তি হারিয়ে ফেলেছে মেয়েটা। তুন্দ্র সেই সকাল থেকে চৈতালির বাড়ির সম্মুখে দাঁড়িয়ে থাকার দরুন পেটে কিছু পড়েনি এখনো। শুধু মাঝে মাঝে খুব তৃষ্ণায় হয়ে রাস্তায় ধারে চায়ের দোকান থেকে একটু গলা ভিজিয়েছে। খুব বেশিক্ষণের জন্য মেয়েটার বাড়ির সামনে থেকে সে যায়নি কোথাও। পাছে যদি তার অনুপস্থিতিতে বাড়ি থেকে বেরিয়ে আসে চৈতালি আর তার সাথে দেখা না হয় সেই ভয়ে। সারাদিন না খেয়ে থাকার দরুন শরীরটাও বেশ দুর্বল হয়ে পড়েছে তুন্দ্রর। দাঁড়িয়ে থাকার শক্তি যেন আর পাচ্ছে না সে। পেটে ক্ষুধা থাকলেও অন্তরে জ্বালা ভরপুর, কোনো খাবারের রুচিও হচ্ছে না তার। তুন্দ্র দুর্বল দৃষ্টিতে শেষে একবার তাকালো চৈতালির বাড়ির পানে। এখন আর মেয়েটার বাড়ি থেকে বের হওয়ার সম্ভাবনা নেই কোনো। হতাশার নিঃশ্বাস ফেলল সে। অতঃপর উঠে বসল নিজের গাড়িতে। গাড়ি স্টার্ট দিয়ে ধীর গতিতে রওনা দিল বাড়ির দিকে। তৃষ্ণা বেগম অধীর আগ্রহে বসেছিলেন ছেলের বাড়িতে ফেরার অপেক্ষায়। সেই যে ছেলেটা বেরিয়ে গেল আর তো এলো না। ছেলের চিন্তায় ঘুমেরাও ধরা দিচ্ছিল না তার চক্ষুদয়ে। হাজার হলেও নিজের সন্তান তো, তার জন্য মায়ের হৃদয় পূর্বে এটাই স্বাভাবিক। ছেলেটা কোথায় গেল তাই বোধগম্য হচ্ছে না তৃষ্ণা বেগমের। অনেকবার কলও করেছিল ছেলের নাম্বারে সে, কিন্তু ছেলে ধরেনি। কোনো বিপদ আপদের আশঙ্কায় বুকটা ক্ষণে ক্ষণে কেঁপে যাচ্ছে তার। তৃষ্ণা বেগমের ভাবনার মধ্যে দরজার কলিং বেল বেজে উঠল। আশায় বুক বাঁধলেন তৃষ্ণা বেগম। এই বুঝি তার ছেলে এলো। তড়িঘড়ি করে দরজা খুলল মধ্যবয়স্ক নারী। দরজাটা খুলতেই ছেলের বিধ্বস্ত মুখশ্রী দৃশ্যমান হলো তার সম্মুখে। কলিজাটা মুচড়ে উঠল তৃষ্ণা বেগমের। কোনো মা কি তার ছেলেকে এভাবে বিধ্বস্ত অবস্থায় দেখে সহ্য করতে পারে নাকি? ছেলের এহীন অবস্থা দেখে বিচলিত হয়ে পড়লেন তিনি। অস্থির কণ্ঠে বললেন, কি হয়েছে তোর তুন্দ্র? তোকে এমন কেন দেখাচ্ছে? তুন্দ্রা জবাব দিল না মায়ের কথায়। মায়ের কণ্ঠস্বর শুনে একবার সে তাকালো মায়ের পানে। অতঃপর দুর্বল শরীর নিয়েই ধপ করে বসে পড়ল তার পায়ের কাছে। দুহাতে জড়িয়ে ধরল তৃষ্ণা বেগমের পা দুখানা। ডুকরে কেঁদে উঠল মুহূর্তেই। তৃষ্ণা বেগম অস্থির হয়ে বললেন আরও। ছেলের এহেন কান্নার শব্দ যেন তার হৃদয়ে আঘাত করছে প্রচণ্ডভাবে। ক্রমে ব্যাকুল হয়ে উঠছেন তিনি। ব্যাকুল কণ্ঠে সে বলল, কি হয়েছে বাবা? এভাবে কাঁদছিস কেন? তুন্দ্রার কান্না বাড়ল। কান্না বিজড়িত কণ্ঠে সে বলল, মা ওকে আমার কাছে এনে দাও, ওকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ মা, ওকে এনে দাও আমার কাছে। ছেলের এহেন কথায় আশ্চর্য হলেন তৃষ্ণা বেগম। তবে কি তার ছেলে আসক্ত হয়েছে অন্য কোনো নারীতে, যার দরুন সে চৈতালির মতো একটা মেয়েকে ডিভোর্স দিতে উতরা হয়ে উঠেছিল? বিয়ে হয়েছে জেনে অন্য নারীতে আসক্ত? সে কি এই শিক্ষাই দিয়েছিলেন তার ছেলেকে? এতক্ষণ ছেলের কান্নায় তৃষ্ণা বেগম ব্যথিত হলেও ছেলের মুখের কথা শুনে ভীষণ রাগ হলো তার। রাগে তুন্দ্রের থেকে পা ছাড়িয়ে নিলেন। ক্রোধিত কণ্ঠে বলেন, কাকে এনে দেব? তুন্দ্রের কান্না থামল কিছুটা। অশ্রুসিক্ত দৃষ্টিতে সে তাকালো মায়ের পানে। বলল, চৈতালিকে এনে দাও আমার কাছে মা, ওকে ছাড়া বাঁচবো না আমি। তুন্দ্রের মুখে চৈতালির নাম শুনে অবাক হলেন তৃষ্ণা বেগম। এ তো ভূতের মুখে রাম নাম। গত কয়েকদিন ঝামেলা করলো সে চৈতালিকে ডিভোর্স দিতে চায়, তাকে ভালোবাসে না সে। আর আজ সকালে মেয়েটাকে ডিভোর্স পেপার পাঠিয়ে এখন মাঝরাতে এসে কান্নাকাটি করছে তার চৈতালিকে চাই। ছেলেটা পাগল হয়েছে নির্ঘাত। তৃষ্ণা বেগম মুখ খুলেন কিছু বলার জন্য, কিন্তু তিনি মুখ থেকে কোনো শব্দ বের করার আগে তার পেছনে কারো থেকে ভরাট কণ্ঠের আওয়াজ ভেসে এলো। তৃষ্ণা বেগম আর তুন্দ্র তাকালো সেদিকে। তাদের চোখের সামনে দৃশ্যটা হলো আহসান মির্জার চেহারাটা। চোখ মুখ শক্ত, তার দেখেই বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছে লোকটা। অবশ্য ছেলের এমন আচরণে কেই বা রেগে না থাকতে পারে। আহসান মির্জা চোখ মুখ শক্ত করেই এগিয়ে গেলেন ছেলের দিকে। গম্ভীর কণ্ঠে বললেন, এনে দিয়েছিলাম তো, কিন্তু তুমি রাখতে পারোনি তাকে। তুন্দ্র মাথা নত করে ফেলল। অপরাধীর কণ্ঠে বলল,
মানছি ভুল করেছি আমি, আমার ভুলে হারিয়ে ফেলেছি তাকে, কিন্তু আমার কর্মের জন্য আমি অনুতপ্ত। আমার ভুলের জন্য আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, তবুও প্লিজ ওকে এনে দাও আমার কাছে। আমি চৈতালিকে চাই, প্লিজ তোমরা আমাকে চৈতালিকে এনে দাও। আমি জীবনে আর তোমাদের কাছে কিচ্ছু চাইবো না, শুধু চৈতালিকে এনে দাও আমার কাছে। আহসান মির্জা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুন্দ্রের পানে, শক্ত কণ্ঠে বলল, চৈতালি কোনো খেলার পুতুল নয় যে তুমি আবদার করবে আর আমরা দোকান থেকে কিনে এনে দেবো তোমাকে। তাছাড়া শুনেছি তুমি নাকি ইতিমধ্যে ডিভোর্স দিয়ে দিয়েছো মেয়েটাকে। ডিভোর্সের পর আদৌ কোনো মেয়েকে ফিরিয়ে আনা সম্ভব কি? আর আমি যতদূর জানি চৈতালি মেয়েটা যথেষ্ট আত্মসম্মানপূর্ণ একটি মেয়ে। ডিভোর্সের পর সে ফিরতে চাইবে না তোমার কাছে। তুন্দ্র তড়িৎ গতিতে মাথা তুলে তাকালো বাবার পানে, অস্থির কণ্ঠে বলল, আমার আর চৈতালির ডিভোর্স হয়নি বাবা। আমি সকালেই ছিঁড়ে ফেলেছি ডিভোর্স পেপারটা। সেই ডিভোর্স পেপারটার কোনো অস্তিত্বই রাখিনি আমি, আর তো কোর্টে সাবমিট করা। আহসান মির্জা যেন নতুন করে আশা খুঁজে পেলেন। সেও চায়নি তুন্দ্র ডিভোর্স দিক চৈতালিকে, তবে ছেলে যে কাণ্ড ঘটিয়েছে নিতান্তই তা ভীষণ নিন্দনীয় কর্ম। এর জন্য অবশ্যই শাস্তি পাওয়া দরকার তার। আহসান মির্জা তাকালেন ছেলের পানে, থমথমে কণ্ঠে বললেন, তাহলে এখনও একটা সুযোগ আছে তোমার কাছে। সুযোগের সদ্ব্যবহার করো আর নিজের বউকে ফিরিয়ে আনো নিজের কাছে। বোকামি অনেক করেছো, নিজেকে ব্যক্তিত্বহীন পুরুষে অনেকবার প্রমাণ করেছো। এখন নিজের বউকে ফিরিয়ে এনে নিজের ব্যক্তিত্বের প্রমাণ দাও। তবে মনে রেখো, এ বিষয়ে আমরা তোমাকে সাহায্য করব না কোনো। অনেক বুঝিয়েছিলাম তোমাকে, তখন বুঝতে চাওনি আমাদের কথা। এবার নিজের ভুল তবে নিজেই শুধরে নাও। ভোরের আলো ফুটেছে, সূর্যটা তার অস্তিত্বের প্রমাণ দিচ্ছে আকাশ জুড়ে। ব্যস্ত নগরীটাও ব্যস্ত হয়ে পড়েছে ধীরে ধীরে। চারদিকে জনমানবের সমাগম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু চৈতালির দেখা নেই কোথাও। গত 4টা দিন ধরে রোজ তুন্দ্র এখানে অপেক্ষা করছে চৈতালির জন্য। সে হয়তো একটাবার বাড়ি থেকে বের হবে, আর তুন্দ্র একটাবারের জন্য হলেও দেখা করতে পারবে চৈতালির সাথে। একটু হয়তো কথা বলার সুযোগ পাবে মেয়েটার সাথে। সে আশায় বুক বেঁধে রোজ এখানে দাঁড়িয়ে থাকে সে, কিন্তু চৈতালি আর বাড়ি থেকে বের হয় না। মেয়েটা কি বের হবে না বাড়ি থেকে? পঞ্চম দিনের দিন বাড়ি থেকে বেরিয়ে এলো চৈতালি, যদিও তার ভাইয়েরা আজও তাকে বাড়ি থেকে বের হতে দিতে চায়নি। অনেকটা জোর করে আজ কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে সে। এই পৃথিবীতে প্রতিদিনই কারো না কারো জীবন লেগে থাকে সুখের ছোঁয়া, আবার কারো কারো জীবনে সূত্রপাত ঘটে বিষাদময়তার। তাই বলে কি জীবন থেমে থাকে? জীবনের রূপ, রস, গন্ধ সবকিছু হারিয়ে যাওয়ার পরও যতদিন শারীরবৃত্তীয় কার্যক্রমগুলো সচল থাকে ততদিন এগিয়ে চলে জীবন। চৈতালির জীবনেও ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত কিছু। তার জীবনের আঙিনা ছেয়ে গেছে বিষাদময় প্রলেপনে। তাই বলে তো আর ঘরের কোণে বসে থেকে শোক পালন করলে চলবে না। তাছাড়া বাড়ির কোণে বসে থাকলে মন পাড়ায় স্মৃতিরাও হানা দেয় বেশি করে। বুকের ভেতরটা উঠতে ওঠে কষ্টগুলো, ইচ্ছে করে তৎক্ষণাৎ মরে যেতে। আবারও ফিরে পেতে ইচ্ছে হয় ভালোবাসার মানুষটাকে। সবকিছু ভুলে যাওয়া সম্ভব হয় না কিছুতেই। তাও কলেজে গেলে বান্ধবীদের সাথে সময় কাটিয়ে যদি একটু ভুলে থাকা যায় নিজের জীবনের বিষাদময় অধ্যায়টা, সেই চেষ্টাতে আজ চৈতালি বেরিয়ে এসেছে বাড়ির বাইরে। বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো চৈতালি। কাঁধ ব্যাগটা কাঁধে চাপিয়ে হাঁটা ধরল সামনের দিকে। বাড়ির বাইরের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎই সে সম্মুখীন হলো তুন্দ্র নামক পুরুষের। লোকটা দাঁড়িয়ে আছে কালো রঙের গাড়ির গায়ে হেলান দিয়ে। লোকটা এই কয়দিনে কেমন যেন পাল্টে গেছে বলে মনে হলো চৈতালির। চোখ মুখ শুকিয়ে গেছে লোকটার, চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচে কালি পড়ে গিয়েছে মনে হচ্ছে যেন। মানুষটা ঘুমায় না অনেক দিন। তুন্দ্রর এমন বিধ্বস্ত মুখশ্রীতে চৈতালির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল যেন। খুব করে তার ইচ্ছে হলো লোকটার কাছে ছুটে যেতে, তার ক্লান্ত মুখশ্রী একটু ছুঁয়ে যেতে, কিন্তু নিজেকে সংবরণ করলো চৈতালি। নিজের চিন্তা চেতনাকে ধিক্কার জানালো সে। মনকে বোঝালো যে লোকটা তার সামনে দাঁড়ানো সে এখন আর তার কেউ নয়। তার সামনে বা কাছে যাওয়ার কোনো অধিকার নেই তার। কিন্তু এই লোক এখানে এসেছে কেন? কেন দাঁড়িয়ে আছে তার বাড়ির সম্মুখে? প্রশ্নটা মনের করে উকি দিলেও তা নিয়ে আর ভাবতে চাইল না চৈতালি। যাকে নিয়ে তার ভাবার কোনো অধিকার নেই তাকে নিয়ে আর ভাবতে চায় না সে। অনেক তো ভাবলো, ভেবে কি হলো? শেষ পর্যন্ত বিচ্ছেদ হলো।
শেষ পর্যন্ত বিচ্ছেদ নামক এই যন্ত্রণাদায়ক অধ্যায়কে বরণ করে নিতে হলো তাকে। তপ্ত নিঃশ্বাস ফেলল চৈতালি। কাঁধের ব্যাগটা এক হাতে নিয়ে চেপে ধরে তুন্দ্রকে উপেক্ষা করে হাঁটা ধরল সামনের দিকে। তুন্দ্রর সম্মুখে মেয়েটা যেতেই তার দিকে চোখ পড়ল তুন্দ্রর। চৈতালিকে হঠাৎ সামনে দেখেই যেন থমকালো সে। মনে মনে খুশিও হলো ভীষণ। যাক, অবশেষে মেয়েটা তাহলে গুহা ছেড়ে বাইরে বেরিয়েছে। এখন একটু কথা বলা যাবে মেয়েটার সাথে। মনে কোনো এক অদৃশ্য আশা খুঁজে পেল তুন্দ্র। দ্রুতই সে হাঁটা ধরল চৈতালির পেছনে। পিছন থেকে তাকে ডাক দিল বার কয়েক। বলল, শোনো চৈতালি। আবার কিছু কথা আছে তোমার সাথে। চৈতালি শুনল না, একবার ফিরেও তাকালো না তুন্দ্রের পানে। উল্টো সে তার পায়ের গতি বাড়িয়ে দিল আরো। এখান থেকে পালাতে পারলে যেন এই মুহূর্তে বাঁচে সে। তুন্দ্র আবারও পেছন থেকে ডাকলো তাকে, বলল, চৈতালি প্লিজ দাঁড়াও, কথা শোনো আমার। চৈতালি দাঁড়ালো না একবারও। সে যেন শুনতেই পায়নি তুন্দ্রের ডাক। সম্পূর্ণভাবে তাকে উপেক্ষা করে সে হেঁটে চলেছে দ্রুত গতিতে। শেষে আর উপায় না পেয়ে তুন্দ্র গলার জোর বাড়ালো আরো। এক প্রকার চিৎকার করে সে বলল, আমি তোমাকে ভালোবাসি চৈতালি, ভীষণ ভালোবাসি। থমকে গেল চৈতালি। পা জোড়া যেন থেমে গেল ওখানে। কি বলল তুন্দ্র? সে ভালোবাসে চৈতালিকে? তুন্দ্র কি এটাই বললো, নাকি ভুল শুনেছে সে? কাল বলল ভালোবাসি না, আজ বলছে ভালোবাসি। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না চৈতালি। তড়িৎ গতিতে পিছনে ফিরে তাকালো সে। সে ঠিক শুনলো নাকি ভুল, বিষয়টাতে নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে আবারও সে জিজ্ঞেস করল, কি বললেন আপনি একটু আগে? আবার বলুন। ততক্ষণে তুন্দ্র পা চালিয়ে গিয়ে দাঁড়িয়েছে চৈতালির মুখোমুখি। মেয়েটার চোখে চোখ রেখে আবারও সে বলল, আমি তোমাকে ভালোবাসি চৈতালি। মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে উঠল চৈতালির। এক মুখ কত কথা বলে এই পুরুষ। কাল ভালোবাসে না বলে বিচ্ছেদ চাইল, আর আজ ভালোবাসি বলে রাস্তায় পিছু করেছে। ভালোবাসা কি হাতের ময়লা নাকি? চৈতালি অগ্নি দৃষ্টিতে তাকালো তুন্দ্রের পানে। শক্ত কণ্ঠে বলল, নাটক শুরু করেছেন। ভালোবাসেন না বলে ডিভোর্স দিলেন, এখন ডিভোর্সের পর বলছেন ভালোবাসেন। তোমার সাথে আমার ডিভোর্স হয়নি, আইনত তুমি এখনো আমার স্ত্রী। অবাক হলো চৈতালি। সে নিজে ডিভোর্স পেপারে সই করলো। তুন্দ্রর সই তো আগে থেকেই করা ছিল, তাহলে ডিভোর্স হয়নি কিভাবে? মানে আমি সেদিন নিজের ডিভোর্স পেপারে সই করেছি, আপনিও করেছেন, তাহলে ডিভোর্স কিভাবে হলো না? তুন্দ্র শীতল দৃষ্টিতে তাকালো চৈতালির পানে। বেশ শান্ত কণ্ঠে বলল, সে পেপার ছিঁড়ে ফেলেছি আমি, কোর্টে সাবমিট করিনি। আর যতদূর মনে পড়ে তোমাকেও কখনো আমার মুখ থেকে 3 তালাকও দেইনি। ইনফ্যাক্ট তালাক শব্দটা উচ্চারণও করিনি। তাহলে আমাদের ডিভোর্স কিভাবে হলো? চৈতালি অবাক হলো দ্বিতীয় দফায়। ডিভোর্স করে এত কিছু করে সেই লোকে এখন কিনা বলছে ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলেছে, সে সাবমিট করেনি কোর্টে। চৈতালি আবারও অবাক কণ্ঠে শুধালো, ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলেছেন কেন? আপনি নিজেই তো ডিভোর্স চেয়েছিলেন। তুন্দ্র অপরাধীর মতো তাকালো চৈতালির পানে। কাতর কণ্ঠে বলল, হ্যাঁ চেয়েছিলাম, কারণ তখন আমি জানতাম না অনেক কিছুই, আর এখন জেনেছি, বুঝেছি। আমি ভালোবাসি তোমাকে, তাই ছিঁড়ে ফেলেছি সেই ডিভোর্স পেপার। রাগ লাগলো চৈতালির। তার সাথে কি ডিভোর্স খেলা শুরু করেছে এই পুরুষ? ডিভোর্স চাইলেও অনেক কষ্টে নিজেকে মানিয়ে সে নিয়েছে এই ডিভোর্স। নিজের ভালোবাসার মানুষের সাথে বিচ্ছেদ, এটা কি কোনো অল্প স্বল্প কথা? তবুও নিজের কষ্টগুলোকে ভেতরে চেপে নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করেছে চৈতালি। কিন্তু এই পুরুষ কি শুরু করেছে তার সাথে? একবার তাকে কষ্ট দিয়েও কি মন ভরেনি তার? তাই রোজ নতুন নতুন নাটক করতে চলে আসে নাকি? সে কি ক্ষতি করেছে এই পুরুষের প্রতিশোধ লোকটা এভাবে নিচ্ছে? কান্না পেল চৈতালির, কিন্তু কাঁদল না সে। অনেক কষ্টে নিজের কান্না সংবরণ করে কণ্ঠে কাঠিন্য এনে বলল, নাটক করছেন আমার সাথে? আমাকে কি আপনার খেলা মনে হয় যে যখন ইচ্ছে ডিভোর্স পাঠিয়ে দিবেন, বলবেন সই করে দিতে, আবার যখন ইচ্ছে আসবেন বলবেন ভালোবাসি তোমাকে, ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলেছি, তোমার আবার ডিভোর্স হয়নি? জীবনটাকে কি অভিনয়ের জন্য মঞ্চ বানিয়ে ফেলেছেন নাকি মিস্টার তুন্দ্র মির্জা? আমি আসলে বুঝতে পারিনি। কথাটা সম্পূর্ণ করতে পারল না তুন্দ্র। কথার মাঝপথে হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল চৈতালি। শক্ত কণ্ঠে মেয়েটি বলল, আমার আপনার থেকে কিছু শোনার নেই আর। আপনার ভাষ্য মতে আপনি ডিভোর্স দেননি আমাকে, তাই তো? ঠিক আছে, সমস্যা নেই। আমি আমার ভাইদের সাথে কথা বলবো এই বিষয়ে। তাদের বলবো যত তাড়াতাড়ি আমাদের ডিভোর্সের ব্যবস্থা করতে।
একবার ডিভোর্স হয়নি, তাতে কি হয়েছে? এবার হবে, তবে পার্থক্য হবে শুধুমাত্র আগেরবার আপনার তরফ থেকে আমার নিকট এসেছিল ডিভোর্স পেপারটি, এবার আমার নিকট থেকে আপনার নিকটে যাবে। ডিভোর্সের কথা শুনে যেন কলিজাটা ধক করে উঠল তুন্দ্রার। আগেরবার তো নিজের ভুলে কিছু না জেনেই ডিভোর্স দিতে চেয়েছিল সে, কিন্তু এবার না, সে কিছুতেই চৈতালিকে ডিভোর্স দেবে না। নিজে থেকে চৈতালিকে কিছুতেই দূরে যেতে দিবে না। যার জন্য এত কিছু, তাকেই যদি আজ হারিয়ে ফেলতে হয় তুন্দ্রকে, তুন্দ্র অস্থির হয়ে উঠল। এগিয়ে গেল চৈতালির দিকে, নিজের 2 হাত বাড়িয়ে আলতোভাবে ধরল চৈতালির 2 হাত। অপরাধী কণ্ঠে বলল, আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে তুমি আমাকে এত বড় শাস্তি দিও না প্লিজ। আমার কথাটা শুধুমাত্র শোনো একবার। চৈতালি ঝাড়া মেরে নিজের হাত দুটো ছাড়িয়ে নিল তুন্দ্রের হাতের ভাঁজ থেকে। কিছুটা অবাক সুরেই বলল, শাস্তি? কিসের শাস্তি? ডিভোর্স দিতে চেয়েছিলেন, আমিও কোনো ঝামেলা ছাড়াই মেনে নিয়েছি। মুক্তি দিতে চাচ্ছি আপনাকে। আপনার তো আরো খুশি হওয়ার কথা। চেয়েছিলাম কারণ তখন আমি জানতাম না। আর সহ্য করতে পারল না চৈতালি। অনেক হয়েছে, এই পুরুষ তাকে নিয়ে অনেক খেলেছে। সে এতদিন চুপচাপ সহ্য করেছে। বিয়ের মাত্র 6 মাসের মধ্যে দেখা সাক্ষাৎবিহীন ডিভোর্স দিতে চেয়েছে, তাও মেনে নিয়েছিল সে। কিন্তু এখন আবার এসেছে তাকে ভাঙতে। একবার ভেঙে শান্তি হয়নি, হঠাৎই রণমূর্তি ধারণ করলো চৈতালি। চেঁচিয়ে বলল, কি জানতেন না আপনি? আপনি জানতেন না আমি আপনার বিয়ে করা বউ? আপনি জানতেন না বিয়ের 6 মাসের মাথায় একটা মেয়েকে ডিভোর্স পাঠালে তার মন হৃদয়ের উপর কিরূপ প্রভাব পড়বে? আপনি জানতেন না এই সমাজে একটা ডিভোর্সি মেয়েকে কোন চোখে দেখা হয়? নাকি আপনি জানতেন না একটা মেয়ের গায়ে ডিভোর্সের তকমা লেগে গেলে এই সমাজও তার বেঁচে থাকা দুষ্কর করে দিতে উঠে পড়ে লাগে? আপনি জানতেন, সবই জানতেন, শুধুমাত্র এখন না জানার ভান ধরে নাটক করছেন সবার সামনে। আপনাদের মতো পুরুষদের আমার ভালো করেই চেনা আছে আমার। তুন্দ্রর অস্থিরতা বাড়ল, অস্থির কণ্ঠে সে শুধালো, দেখো তুমি ভুল বুঝছো, আমি এগুলো কিছুই বলতে চাইনি। আমি বলতে চাইছিলাম মেজাজ বিগড়ে গেল চৈতালির। এই মুহূর্তে এই পুরুষকে কিছুতেই সহ্য হচ্ছে না তার। চৈতালি পা বাড়ল সামনের দিকে, বলল, আপনি কি বলতে চেয়েছেন বা চাইছেন কোনোটাই শোনার ইচ্ছে নেই আমার। পথ ছাড়ুন, যেতে হবে আমাকে। তুন্দ্র পথ ছাড়ল না চৈতালি, উল্টো তার পথ আগলে দাঁড়ালো সে। অতপর বলল, প্লিজ চৈতালি, আমার পুরো কথাটা শোনো, তারপর না হয় যা শাস্তি দেওয়ার দিও, আমি তোমার সব শাস্তি মাথা পেতে নেব। চৈতালি শোনো না কোনো কথা, ধাক্কা মেরে নিজের সামনে থেকে সরিয়ে দিল তুন্দ্রকে। কাট কণ্ঠে বলল, যা করেছেন অনেক করেছেন, অনেক সহ্য করেছি আমি, আর সহ্য করতে পারছি না। আপনি আমার সামনে আসবেন না, আর আমাকে বিরক্ত করার দুঃসাহসও করবেন না। এরপরেও যদি করেন তবে আমি আমার ভাইদের ব্যাপারটা জানাতে বাধ্য হব। কথাটা বলি হনহন করে চলে গেল চৈতালি। তুন্দ্র আহত হলো, ক্ষতবিক্ষত হলো তার হৃদয়। অসহায় দৃষ্টিতে সে তাকিয়ে রইল চৈতালির যাওয়ার পানে। নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেছে চারদিক। ধীরে ধীরে রাতের গভীরতা বাড়ছে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে রাত 12টা। চারিদিকে শুনশান নীরবতা বিরাজমান। এই জনমানব পূর্ণ শহরটায় জনমানবের কোনো সারা শব্দ নেই এই মুহূর্তে। হয়তো ঘুমিয়ে পড়েছে সবাই, শুধুমাত্র ঘুম নেই তুন্দ্রার চোখে। নিজ কক্ষের জানালা ঘেঁষে দাঁড়িয়ে আছে সে, দৃষ্টি তার হাতের মোবাইলের স্ক্রিনে। মায়ের কাছ থেকে অনেক কষ্টে, অনেক অনুরোধে অনুনয়ের পর চৈতালির নাম্বারটা পেয়েছে সে, কিন্তু কল করতে সাহস হচ্ছে না। কল ধরে মেয়েটা ঠিক কী ধরনের প্রতিক্রিয়া দিবে বুঝতে পারছে না। তাছাড়া রাত তো কম হয়নি। মেয়েটা কি ঘুমিয়েছে? হয়তো ঘুমিয়েছে। এই সময় কল করাটা কি ঠিক হবে? কিন্তু মনকেও সে মানাতে পারছে না কিছুতেই। মেয়েটাকে বুঝিয়ে যতক্ষণ না নিজের কাছে ফিরিয়ে আনতে পারছে, ততক্ষণে সে শাস্তি পাবে না কিছুতেই। তপ্ত নিঃশ্বাস ফেলল তুন্দ্র, আর ভাবল না বেশি। ডায়াল করলো চৈতালির নাম্বারে। পরে যা হবার হবে। এমনিতেও তো কম কিছু হয়নি ইতিমধ্যে, কম অপরাধ তো সে করেনি। এখন না হয় মাঝরাতে মেয়েটার ঘুম ভাঙানোর মতো আরও একটা অপরাধ করে ফেলুক সে। তুন্দ্রের ভাবনার মধ্যে ওপাশ থেকে কলটা রিসিভ করলো চৈতালি। ভদ্র কণ্ঠে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? তুন্দ্র শুনল চৈতালির কণ্ঠস্বর। মেয়েটার কণ্ঠে ঘুমের লেশ মাত্র নেই। তার মানে মেয়েটা ঘুমায়নি, তার মতোই জেগেছিল।
কথাটা ভেবে মনে মনে কিছুটা যেন স্বস্তি পেল তুন্দ্র। ভাবলো হয়তো মেয়েটার হৃদয়েও তার মতো ঝড় চলছে, যার কারণে ঘুমাতে পারেনি মেয়েটা। এ পাশ থেকে কোনো উত্তর না পেয়ে কিছুটা তেতে গেল চৈতালি। একে তো এত রাতে কল করেছে, তার উপর কথা বলছে না। কিছুটা ঝাঁঝালো কণ্ঠে এসে বলল, এত রাতে কল দিয়ে কথা বলছেন না কেন? সমস্যা কি? চৈতালি কিছু একটা মনে হতেই তুন্দ্রর ফোন কেটে দেয়। তুন্দ্র আবার করতেই বুঝতে পারে চৈতালি তার ফোন বন্ধ করে রাখছে। পরের দিন সকালে তুন্দ্র এসে চৈতালিদের বাড়িতে হাজির হয়। সবাই তাকে দেখে রেগে গেলেও নিজেদের শান্ত রাখলো। তারপর তুন্দ্রের কোনো কথা না শুনে হাসান চৌধুরী বলল, আমি আমার বোনের আবার বিয়ে দেব, আর ওর থেকে হাজার গুণ ভালো ছেলের সাথে বিয়ে দেব। এই বিষয়ে আমি কারো মতামত চাইছি না, শুধুমাত্র আমার সিদ্ধান্ত জানিয়েছি। আর এবার আমার সিদ্ধান্তের নড়চড় হবে না কোনো। কথাটা শেষ করে হাসান চৌধুরী হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। দাঁড়ালো না আর একটুও, আর শুনলেন না কারো কথা, বলার সুযোগও দিলেন না কাউকে কিছু। চৈতালির আবার বিয়ে দিবে কথাটা কর্ণঘুরে পৌঁছাতেই যেন অন্তর জ্বলে উঠল তুন্দ্রর। থমকে গেল সে। চৈতালিকে ছাড়া সে বাঁচবে কিভাবে? চৈতালিকে সে অন্য কারো হতে দেখতে পারবে না কখনো। ওরা এখন কি করবে সে? বুকটা জ্বলে যাচ্ছে যেন। এইটা একটা ভুলের কারণে তাকে এই একটা ভুলের কারণে তাকে আর কতটা শাস্তি পেতে হবে? রাত বাড়ছে ক্রমশ, চারিদিকে ছড়িয়ে পড়েছে কৃমির অন্ধকার। আশপাশের বিল্ডিংগুলো একে একে আলো নিভিয়ে নিমজ্জিত হচ্ছে গভীর অন্ধকারে। হয়তো ঘুমিয়ে পড়েছে সবাই। রাত তো কম হয়নি, এখনো যদি না ঘুমায়। চারিদিকে সকলের মধ্যে ঘুম পরিদের ছড়াছড়ি হলেও ঘুম নেই তুন্দ্রর দুই নয়নে। এই কয়েক রাত ধরে না ঘুমাতে ঘুমাতে আর ঠিকমতো না খেতে খেতে চোখে মুখের শ্রী পাল্টে যেতে শুরু করেছে তার। ওজনও কমে গেছে বোধ হয় কিছুটা। চোখের নিচে রাত জাগার ফলে কালশিটে দাগ স্পষ্ট। আজ রাতে ঘুম হবে বলে মনে হচ্ছে না। নিজ কক্ষের বিছানার পাশ ঘেঁষে মেঝেতে হাঁটু মুড়ে ছোট্ট মোবাইলটা হাতে বসে আছে চন্দ্র। একের পর এক কল করে যাচ্ছে সে চৈতালি নামক নারীকে। মেয়েটার নাম্বারটা বন্ধ বলছে এখনো। ওই যে কাল বন্ধ করেছে, তারপর আর হয়তো খোলেনি। সারাদিনে তুন্দ্র অনেকবার কল করেছে চৈতালিকে, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে মিষ্টি কণ্ঠধারী এক মহিলা জানিয়েছে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এবার তুন্দ্রের রাগ লাগছে ভীষণ, নিজের উপর নিজের রাগ লাগছে। সে কেন না জেনে না বুঝে সব কিছু ঠিকভাবে পরখ না করে হুট করে ডিভোর্সের মতো একটা সিদ্ধান্ত নিয়েছিল। আজ নিজের ভুলের জন্য সে নিজে শাস্তি পাচ্ছে, প্রতিটা পদে পদে শাস্তি পাচ্ছে। নিজের ভালোবাসার মানুষটাকে নিজের জীবন থেকে হারিয়ে ফেলার মতো শাস্তি পাচ্ছে। এর চেয়েও আর কষ্টদায়ক কি হতে পারে? এর জন্যই হয়তো কবি বলেছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ধীরে ধীরে তুন্দ্রর চোখ মুখ যেন রক্তিম বর্ণ ধারণ করছে। মেঝে থেকে উঠে দাঁড়ালো তুন্দ্র। গভীর ক্রোধে উন্মত্ত হয়ে নিজের হাতে থাকা মোবাইলটা সজোরে ছুঁড়ে মারল ইট পাথরে গড়া মেঝেতে। সাথে সাথে এই মোবাইলটা ভেঙে ছড়িয়ে ছিটিয়ে গেল চারিদিকে। বিকট চিৎকার করে নিজের মাথার চুলগুলো খামচি ধরে আবার মেঝেতে বসে পড়ল তুন্দ্র। নিজেকে কেমন পাগল পাগল লাগছে তার। ইচ্ছে করছে সবকিছু ভেঙে ঘুরিয়ে দিতে। নিজের বাঁচার ইচ্ছেগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে যেন। বুকের ভেতর কষ্ট হচ্ছে ভীষণ, বক্ষস্থল যেন জ্বলে যাচ্ছে। এই দহন আর সহ্য করা যাচ্ছে না। না, এইভাবে আর চলতে দেওয়া যায় না। অনেক হয়েছে। তুন্দ্র অনেক বুঝিয়েছে সবাইকে, অনেক ঘুরেছে সবার পেছনে। চৈতালিকে অনেক বোঝানোর চেষ্টা করেছে। তারা কখনো তার কথা শুনতে প্রস্তুত ছিল না, আর না তাকে বোঝার। সে না হয় একটা ভুল করেছে, তাই বলে কি তারা কেউ শুনবে না তার কথা? আদালতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরও তো শেষ বা কথাটা শোনা হয়, তার শেষ একটা ইচ্ছে পূরণ করা হয়, তাই না? কিন্তু এরা তো তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির থেকেও নিকৃষ্ট পর্যায়ে নিয়ে গেছে। অবশ্য বোঝানো তাকেই যায় যারা বুঝতে চায়, কিন্তু এরা তো তাকে বুঝতেই চায় না। ঠিক আছে, সে ওর বোঝাবে না কাউকে কিছু, আর পাগলের মতো ঘুরবে না কারো পিছু পিছু। রাতের আধার কেটে সকালে দেখা মিলেছে। গাড়ির হর্ন আর ব্যস্ত শহরের কোলাহলপূর্ণ আওয়াজ শোনা যাচ্ছে ওই যে। যদিও এখনো সকাল গড়ায়নি, তবুও শহরে ব্যস্ততা যেন বেড়েই চলেছে। তুন্দ্র আজ বেশ সকাল সকালই বেরিয়ে এসেছে, তার কারণ থেকে শরীরে তার বেশ পরিপাটি ফর্মাল ড্রেস। তবে কি তুন্দ্র সত্যিই ছেড়ে দিল চৈতালির পিছু? খাবার টেবিলে বসেছিল আহসান মির্জা, তৃষ্ণা বেগম
আর তুন্দ্রর ছোট ভাই তুর্য মির্জা। আগে তারা সবাই একসাথে খেলেও বেশ কিছুদিন ধরে তুন্দ্র তার অনিয়ম করছে। তুন্দ্রর অবস্থা দেখে কেউ আর তেমন জোরও করেনি তাকে। রোজ তার খাবার তার ঘরে পৌঁছে দেওয়া হয়েছে, তবে আজ বেশ কয়েকদিন পর তাকে আবারও আগের রূপে দেখে বেশ অবাক হলেন সবাই, যদিও মুখে প্রকাশ করেননি কেউ। কিন্তু তার মা তৃষ্ণা বেগম এই মহিলা অবশ্যই মধ্যস্থানে আছে বড় বিপাকে। এই কয়েকদিন ছেলের বিধ্বস্ত অবস্থায় চৈতালির পেছনে পাগলের মতো ঘুরতে দেখে চৈতালিকে এই বাড়িতে ফিরে পাওয়ার একটা আশা খুঁজে পেয়েছিলেন তিনি। আবার ছেলের বিধ্বস্ত অবস্থাও ব্যথিত করেছিল তার হৃদয়। এখন আবার ছেলেকে আগের রূপে দেখে হৃদয়ে শান্তি লাগছে তার। কিন্তু চৈতালিকে আগে কখনো ফিরে না পাওয়ার আশঙ্কা জাগছে ভেতরে ভেতরে। তৃষ্ণা বেগমের ভাবনার মধ্যে তুন্দ্র এসে বসলো খাবার টেবিলে, বলল, মা ক্ষুধা লেগেছে, খাবার দাও তাড়াতাড়ি। তৃষ্ণা বেগম আর দেরি করলে না, দ্রুতই ছেলের সম্মুখে খাবার পরিবেশন করলেন। ছেলেটা খাবার মুখে তোলে না এই কয়েকদিন, চেহারাটাও শুকিয়ে গেছে। তুন্দ্র শুকনো মুখ পানে তাকিয়ে ব্যথিত হলো তৃষ্ণা বেগমের হৃদয়। ছেলেকে খাবার দিয়ে সে আবার বসলো নিজের স্থানে, উসখুস করতে শুরু করলো কিছু বলার জন্য। তার যে কিছু বলার আছে, কিন্তু কিভাবে বলবে ঠিক ভেবে পাচ্ছে না। ছেলের এই কয়েকদিনের পাগলামি না হয় নিজের চোখে দেখেছেন তিনি। এখন আবার এই কথা বলে ছেলেটা ঠিক কী প্রতিক্রিয়া দিবে ভেবে পাচ্ছেন না তিনি। আমার বিষয়ে ছেলেকে না জানালেই নয়, এই বিষয়ের সাথে তো অতপ্রতভাবে জড়িত তুন্দ্র। তুন্দ্র বুঝল মায়ের অভিব্যক্তি। খেতে খেতেই সে বলল, কিছু বলবে মা? আমদামদা শুরু করলেন তৃষ্ণা বেগম। বললেন, আসলে বাবা বলছিলাম কি, তৃষ্ণা বেগমের কণ্ঠে ইতস্তত বোধ স্পষ্ট। তুন্দ্র খাবার রেখে শীতল দৃষ্টিতে তাকালো মায়ের পানে, বলল, আমাকে তোমার কিছু বলার জন্য ইতস্তত করতে হবে না, বলে ফেলো তাড়াতাড়ি। ও বাড়ি থেকে কল করেছিল চৈতালির বড় ভাই হাসান চৌধুরী। সে আবার বিয়ে দিতে চাইছে চৌতালিকে। যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপার ফাইল করবেন তারা, আর তোকেও পাঠিয়ে দিবে। তোকে সই করে দিতে বলেছে পেপারে। তুন্দ্রর মুখটা চুপসে গেল। কালো অন্ধকার নেমে এলো যেন তার চোখে মুখে। মনির কণ্ঠে সে মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, চৈতালি কি রাজি আবার বিয়ে করতে? তৃষ্ণা বেগম আনমনেই উত্তর দিলেন, হয়তো। তুন্দ্র তার সম্মুখে রাখা খাবার প্লেটটা ছেড়ে রাখলো। না খেয়ে উঠে দাঁড়ালো সে, শান্ত কণ্ঠে বলল, ডিভোর্স পেপার পাঠিয়ে দিতে বলো, আমি সই করে দেব। বেলা গড়িয়েছে কিছুটা, সূর্যটা ঘুরতে ঘুরতে চলে এসেছে মাথার উপরে, তেজও ছড়াচ্ছে সকালের দ্বিগুণ ভাবে। চৈতালির কলেজ শেষ হয়েছে মাত্র কিছুক্ষণ আগে। হেঁটে বাড়ি ফিরছিল সে। কলেজ থেকে তার বাড়ি বেশি দূরে নয়, আবার এর মধ্যে দুপুরে রাস্তাঘাটে মানুষও নেই তেমন। একা একাই যেন পুরো রাস্তা জুড়ে রাজত্ব করে চলছে চৈতালি। অবশ্য তার সেদিকে কোনো খেয়াল নেই, সে তো নিজের জীবনের হিসাব মিলাতে ব্যস্ত। মাত্র কয়টা মাসে তার সুন্দর জীবনটা কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়ালো, এটাই বুঝি তাকদিরের খেলা। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো চৈতালির। আনমনে সে হেঁটে চলল বাড়ির রাস্তা ধরে। মাঝপথে আসতেই হঠাৎ করে কোথা থেকে একটা মাইক্রোবাস এসে ব্রেক কষল চৈতালির সম্মুখে। হকচকিয়ে উঠল সে। এতক্ষণ অন্যমনস্ক থাকার বিষয়টাতেও একটু বেশি চমকালো সে। আকস্মিক ঘটনায় হৃদযন্ত্রটাও লাফিয়ে উঠল প্রচণ্ডভাবে। ইস, আরেকটু হলেই তার মৃত্যু অবধারিত ছিল, কিন্তু সে মরল না, বেঁচে আছে এখনো। অবশ্য মরলে খারাপ হতো না। জীবনের এই পর্যায়ে এসে সে ইতি টানত দুনিয়ার সকল বেড়াজাল থেকে। এত দুঃখ কষ্ট যাতনা আর হয়তো থাকতো না তার। এই পৃথিবী নামক কঠিন মায়াজাল থেকে হয়তো মুক্তি পেত সে। কেন মরল না হচ্ছে? সৃষ্টিকর্তা আবারও কেন বাঁচিয়ে দিল তাকে? তপ্ত নিঃশ্বাস ফেলল চৈতালি। কাঁধ ব্যাগটা চেপে পা বাড়ল সামনের দিকে। ঠিক তখনই ওই মাইক্রোবাসটার দরজা খুলে গেল তার সামনেই। চৈতালি কৌতূহলবশত ঘাড় ঘুরিয়ে তাকালো গাড়ির ভেতরের দিকে। চোখে পড়ল এক হুডি পরা মুখমণ্ডল ঢাকা লোককে। লোকটাকে দেখে সে বেশ আশ্চর্য হলো। মেয়েটা এই মধ্য দুপুরে মাথার উপর জ্বলন্ত সূর্য নিয়ে আবার হুডি পরে কে ঘুরে বেড়ায়, তাও আবার ব্যাংক ডাকাতদের মতো চোখ মুখ বেঁধে। চৈতালির ভাবনার মধ্যে লোকটি এসে দাঁড়ালো তার সম্মুখে। কিছু বুঝে ওঠার আগে তার মুখে স্প্রে করলো কিছু একটা। চৈতালি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। স্প্রের গ্যাস কি আর হাতে বাধা মারে? কিন্তু কি হলো, চৈতালির মাথা ঘুরতে শুরু করলো মিনিটের মাথায়।
চোখের সামনে ঝাপসা হয়ে আসতে শুরু করলো চারপাশ। মস্তিষ্ক সচলতা হারাচ্ছে। আচ্ছা, তাকে কি কিডন্যাপ করা হচ্ছে? অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আশায় বক্ষস্থল অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আশঙ্কায় বক্ষস্থল কাঁপতে শুরু করলো চৈতালি। চিৎকার করে সাহায্য চাইতে চাইলো কারো কাছে, কিন্তু হায়, তার কণ্ঠনালী থেকে কোনো শব্দ বের করতে যেন সক্ষম হচ্ছে না সে। কণ্ঠনালী যেন কেউ চেপে ধরে রোধ করে রেখেছে। চৈতালি বুঝতে পারল ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছে সে। সম্পূর্ণরূপে জ্ঞান হারানোর পূর্বে সে শুধু দেখল সেই কালো পোশাকধারী ডাকাতবেশী লোকটা টেনে হিস্ট্রে গাড়িতে তুলছে তাকে। সে বাধা দিতে চাইল, কিন্তু পারল না। তার আগে সম্পূর্ণরূপে জ্ঞানহীন হয়ে পড়ল চৈতালি। গভীর রাত, চারিদিকে নীরব নিস্তব্ধতার বিচরণ, নেই কোনো কোলাহল। জনমানবের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না একদম। শুধু শোনা যাচ্ছে মৃদু কণ্ঠে ঝিঝি পোকাদের কণ্ঠস্বর। চৈতালি শটান হয়ে শুয়ে আছে ড্রিম লাইটে ঝাপসা আলোয় ঘেরা অন্ধকারাচ্ছন্ন একটি রুমের বিছানার এক পাশে। বেশ কিছুক্ষণ যেতে একটু নড়েচড়ে উঠল চৈতালি। বোধহয় জ্ঞান ফিরল তার। পিট পিট করে চোখ খুলে তাকালো সে। প্রথমবার চোখ খুলতে তার চোখের সম্মুখে সবকিছু ঝাপসা দৃশ্যমান হলো। দ্রুতই সে আবার চোখ দুটো বন্ধ করে নিল। কিছুটা সময় নিয়ে চোখ খুলল আবার। ড্রিম লাইটের মৃদু আলোয় দেখতে পেল মাথার উপর ফ্যানটা। মাথাটাও কেমন ভার ভার লাগছে। কতক্ষণ এভাবে পড়েছিল জানা নেই তার। মাথাটা হালকা ঘুরিয়ে সে আশেপাশে তাকালো। এটা তো তার বাড়ি বা তার রুম নয়। সেখানে কেন? কোথায় আছে? মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো চৈতালি। মনে পড়লো তার কিডন্যাপারের কথা। তাকে তো কিডন্যাপ করা হয়েছিল। আটকে উঠল চৈতালি। তার মানে কিডন্যাপাররা তাকে কিডন্যাপ করে এইখানে আটকে রেখেছে। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল তার। ধরফরিয়ে উঠে বসতে চাইল সে, কিন্তু পারল না। নিজেকে আবিষ্কার করলো কোনো পুরুষের শক্তপোক্ত হাতের বাঁধনে। এতক্ষণ বিভিন্ন চিন্তা ভাবনায় তো এদিকে খেয়ালই করা হয়নি। চমকে উঠল সে। তাকে এই পুরুষ জড়িয়ে কেন রেখেছে? তার মানে কি সব শেষ তার? নিজের শরীরের দিকে তাকিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করলো চৈতালি। না, জামা কাপড় তো ঠিকই আছে। তাহলে কি কিডন্যাপাররা এখনো করেনি কিছুই তার সাথে? কিন্তু কে এলো আর কেনই বা তাকে কিডন্যাপ করলো? চৈতালি ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলো। তার পাশে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শুয়ে থাকা পুরুষের, কিন্তু পুরুষটির বন্ধন এতটাই দৃঢ় ছিল যে সে নড়তে পর্যন্ত পারছিল না। দমবন্ধ হয়ে আসছিল যেন। এভাবে কেউ ধরে রাখে নাকি? চৈতালি মোস্টামস্টি শুরু করলো। নিজেকে ছাড়াতে চাইল এই পুরুষের বন্ধন থেকে। তবে তার এখন কর্মকাণ্ডে বোধহয় বিরক্ত হলো তার পাশে থাকা কিডন্যাপার নামক পুরুষটি। হালকা নড়ে চড়ে উঠল লোকটি। ঘুম ঝরানো বিরক্তি মাখা কণ্ঠে সে বলল, নড়াচড়া করো না তো। এমনি অনেকদিন ঘুম হয় না ঠিকভাবে, একটু ঘুমাতে দাও শান্তিতে। কিডন্যাপারের কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই চমকে উঠল চৈতালি। এই কণ্ঠ যে তার চেনা, খুব চেনা। হয়তো খুব বেশি এই কণ্ঠস্বরটা শোনার মতো সৌভাগ্য তার হয়নি, তবে ভালোবাসার প্রিয় পুরুষ বলে কথা। তার কণ্ঠস্বর কি ভুলে যাওয়া যায় এভাবে? কিন্তু তুন্দ্র তাকে কিডন্যাপ কেন করবে? তার উদ্দেশ্য কি? চৈতালি কিছুটা চকিত সুরেই বলল, তুন্দ্র, আপনি আপনি কিভাবে কিডন্যাপ করেছেন আমাকে? তুন্দ্র ঘুম ঝরানো কণ্ঠে উত্তর দিল। ক্রোধে ফুঁসে উঠল চৈতালি। এত কিছু করেও এই লোকের মন ভরেনি। এখন আবার কিডন্যাপ করে নিয়ে এসেছে তাকে। এতটা অধপতন হয়েছে এই লোকটাকে এতটাও বাজে সে ভাবেনি কখনো। গভীর ক্রোধে উন্মত্ত হলো চৈতালি। তীব্র রাগে ধাক্কা মারল তুন্দ্রকে। আকস্মিক হামলায় চৈতালির কাছ থেকে কিছুটা দূরে সরে গেল তুন্দ্র। চৈতালি দ্রুতই উঠে বসল। পাগলের ন্যায় দৌড়ে গেল দরজার কাছে। দরজা খোলার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল সে। তুন্দ্র দৌড়ে গেল তার কাছে, শক্ত হাতে ধরল মেয়েটার হাতটা। কিছুটা অস্থিরতা নিয়ে বলল, পাগলের মতো কোথায় ছুটছো? তুন্দ্র আলতোভাবে জড়িয়ে ধরল চৈতালিকে। কিছুটা শান্ত ভঙ্গিতেই বলল, বাড়ি? কোন বাড়ি? তুমি তো আমার বাড়িতেই আছো। মানে? মানে এটা আমার বাড়ি, অর্থাৎ তোমার স্বামীর বাড়ি। তার মানে তোমারও বাড়ি। দাঁতে দাঁত চাপলো চৈতালি, বলল, কিসের স্বামী? আপনার সাথে ডিভোর্স হয়ে গেছে আমার। তুন্দ্র আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল চৈতালিকে, বলল, কোনো ডিভোর্স হয়নি আমাদের। আইনত তুমি এখনো আমার স্ত্রী। চৈতালি ছিটা মেরে নিজেকে ছাড়িয়ে নিল তুন্দ্রের বাহুবন্ধন থেকে। ফুঁসে উঠে বলল,
কি শুরু করেছেন কি আপনি? এত কিছু করেও আপনার শখ মেটেনি? এখন আবার আমাকে কিডন্যাপ করার মতো ঘৃণ্য একটা কাজ করতে পারলেন আপনি? এমন একটা কাজ করতে আপনার বিবেকে বাঁধেনি একটু? ভাবতেও অবাক লাগছে আমার। ছি! চৈতালির মুখে এহেন কথা শুনে অস্থির হয়ে উঠল তুন্দ্র। তবে কি চৈতালিকে কিডন্যাপ করে ভুল করেছে সে? কিন্তু এছাড়া যে তার কাছে কোনো উপায়ই ছিল না। তুন্দ্র অস্থির ভঙ্গিতে এগিয়ে গেল চৈতালির কাছে, হাত বাড়িয়ে মেয়েটার হাত দুটো ধরার চেষ্টা করে বলল, চৈতালি প্লিজ কথাটা শোনো আমার। চৈতালি ধরতে দিল না তার হাত, ক্রোধিত কণ্ঠে বলল, একদম ছুবেন না আমাকে, আর আমি শুনবো না কোনো কথা। আপনি একটা খারাপ মানুষ, আপনি কিডন্যাপ করেছেন আমাকে। আপনি একজন কিডন্যাপার, আর একজন কিডন্যাপারের কোনো কথা শুনতে ইচ্ছুক নই আমি। আমাকে বাড়ি দিয়ে আসুন, আমি বাড়ি যাব। যাবে তো, আগে আমার কথাটা শোনো। চৈতালি আবারও দরজা খুললে উদ্যত হলো, বলল, না, শুনবো না আমি আপনার মতো মানুষের কোনো কথা। নিশ্চয়ই ভাইয়ারা আর বাবা আমার জন্য চিন্তা করছে খুব। আমি বাড়িতে যাব। তুন্দ্র পিছন থেকে জড়িয়ে ধরল চৈতালিকে, একটু শান্ত করতে চাইলো তাকে, কিন্তু চৈতালি উত্তেজিত হয়ে পড়লো আরও। তুন্দ্রের বন্ধন থেকে ছুটে যেতে চাইলো বারবার। তুন্দ্র আরও শক্ত করে জড়িয়ে ধরলো মেয়েটাকে, হাত টেনে নিজের দিকে ফিরিয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরলো নিজের সাথে, বুকের সাথে। চৈতালি তবুও শান্ত হলো না, হাত পা ছোড়াছড়ি শুরু করেছে সে। তুন্দ্র উপায় খুঁজলো, পেল না। শেষে বাধ্য হয়ে চৈতালির মাথার পেছনে হাত রাখলো শক্ত হতে, তাকে টেনে নিল নিজের দিকে। দ্রুতই নিজের শুষ্ক দুই ওষ্ঠের সাথে মিলিয়ে দিল চৈতালি নরম কোমল উষ্ণ দুই ওষ্ঠ। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল চৈতালি, হতবাক হয়ে থেমে গেল সে। হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল প্রচণ্ড গতিতে। এই প্রথম তার ওষ্ঠে এত গভীরভাবে কেউ ছুঁয়েছে, তাও তার প্রিয় পুরুষ। হৃদয় যেন উত্থাল পাতাল শুরু হলো তার, পেটের নাড়িভুড়ি যেন মুচড়ে বেরিয়ে আসতে চাইছে, নিঃশ্বাসের গতিও বৃদ্ধি পেয়েছে। তুন্দ্র শুধুমাত্র ঠোঁটে ঠোঁট ছুঁয়ে চুপ থাকেনি, মত্ত হয়েছে গভীর চুম্বনে। পরম আবেশে আপনা আপনি চোখ দুটো বন্ধ হয়ে গেল চৈতালির। ধীরে ধীরে শান্ত হলো মেয়েটা, যেন নিস্তেজ হয়ে পড়েছে ধীরে ধীরে। চৈতালিকে শান্ত হতে দেখে তাকে ছেড়ে দিল তুন্দ্র। গভীর আবেশে নিজের হাতে ধরে প্রিয় স্ত্রীর মাথাটা রাখলো নিজের বক্ষস্থলে, দুই হাতে নিজের সাথে জড়িয়ে নিল তাকে। চৈতালিও দ্বিরক্তি করল না এবার। মেয়েটার ভেতরের অবাকতা এখনও যেন কাটেনি। এই সুযোগে তুন্দ্রের সবটা উগলে দিতে হবে চৈতালির সামনে। তুন্দ্র একটু ঝুঁকে চুমে খেলো চৈতালির চুলের ভাঁজে, বলল, আমার কথা তোমাকে শুনতেই হবে। আজ আমার কথা না শুনলে আমি ছাড়ছি না তোমাকে। আমার সব কথাগুলো তোমাকে বলতেই তো আয়োজন। কিডন্যাপ পর্যন্ত করেছি তোমাকে। একটু থামলো তুন্দ্র, অতপর বলল, আগে আমার সব কথাগুলো শোনো, তারপর যদি তোমার মনে হয় আমাকে শাস্তি দিবে দিও, আমি তোমার সব শাস্তি মাথা পেতে নেব। চৈতালি বলল না কিছুই, মনও রইল সে। তুন্দ্র তার মনতাকেই সম্মতি ভেবে নিয়ে বলতে শুরু করলো সবটা। একে একে সব বলে ক্ষান্ত হলো সে। চৈতালিও তুন্দ্রের বুকে মাথা রেখে শুনল সবটা। তুন্দ্রের বলা শেষ হতেই তাকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো চৈতালি। গোল গোল চোখে তাকালো তুন্দ্রের পানে, বলল, তার মানে আপনি আমাকে আগে থেকেই ভালোবাসেন? আমাকে পাওয়ার জন্যই ডিভোর্স দিতে চেয়েছিলেন আমাকে? তুন্দ্র এগিয়ে গিয়ে আলতোভাবে চৈতালির দুই হাত দিয়ে নিয়ে নিল নিজের হাতের ভাঁজে, কাতর কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি চৈতালি, ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি। প্লিজ আমাকে বাঁচার সুযোগ একটা সুযোগ দাও তুমি। আমি যেটা করেছি না জেনে ভুল করে, সেখানে তুমি জেনে শুনে আমার জীবনটা শেষ করে দিচ্ছ। শুনেছি ভুল করে নাকি মহান সৃষ্টিকর্তার কাছে মাফ চাইলে সেও মাফ করে দেয়, আর তুমি করবে না। চৈতালি তাকালো তুন্দ্রের পানে, ভাবলো কিছু একটা, অতপর বলল, আপনি যে মেয়েটাকে ভালোবাসতেন সেটা যদি আমি না হতাম, তবে আজ সত্যিই ডিভোর্স হয়ে যেত আমাদের, তাই না? চৈতালির কথায় তুন্দ্রের অস্থিরতা বাড়ল বই কমল না। অস্থির কণ্ঠে সে বলল, তেমনটা হয়নি তো। সৃষ্টিকর্তা আমার ভালোবাসার নারীটিকে তুমি রূপেই তো পাঠিয়েছে, তাই না? তাহলে প্লিজ এই কথাগুলো বলো না আর। আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে মারো কাটো যা খুশি করো, আমি বাধা দেব না। তবু আমাকে ছেড়ে যেও না। আমাকে শেষ একটা সুযোগ দাও, ফিরে এসো আমার কাছে প্লিজ চৈতালি। আমাকে এভাবে শেষ করে দিও না। চৈতালি উত্তর দিল না কোনো, নিজেকে হাত দুটো ছাড়িয়ে নিল তুন্দ্রের হাতের ভাঁজ থেকে। অতপর বিছানার উপরে গিয়ে বসল। তুন্দ্রের পানে তাকিয়ে বলল,
খিদে পেয়েছে আমার। তুন্দ্রের ধ্যান ভাঙল। খেয়ালে এলো মেয়েটাকে সে সেই যে তুলে নিয়ে এসেছে, তারপর এখনো অব্দি খাওয়ানো হয়নি কিছুই। এখন মধ্যরাত, ক্ষুধা লাগাটা স্বাভাবিক। ইস, আগে কেন বিষয়টা খেয়াল এলো না তার। তুন্দ্র তাকালো চৈতালির পানে, বলল, তুমি বসো একটু, আমি খাবার নিয়ে আসছি এক্ষুনি। কথাটা শেষ করতেই লম্বা লম্বা পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল তুন্দ্র। খানিক সময় পরই একটা প্লেট খিচুড়ি নিয়ে এসে হাজির হলো সে। প্লেটটা বাড়িয়ে দিল চৈতালির পানে, বলল, গ্রাম অঞ্চল তো, এখানে তেমন কিছুই পাইনি। আসার সময় হোটেলে শুধুমাত্র খিচুড়িই পেয়েছি। এটা দিয়েই চালিয়ে নাও আজ রাতটা, কাল অন্য ব্যবস্থা করব। চৈতালি হাত বাড়ালো। তুন্দ্রের হাত থেকে প্লেটটা নিতে নিতে বলল, কোথায় আছি এখন আমরা? আমাদের গ্রামের বাড়িতে। ভেঙচি কাটলো চৈতালি, বলল, কিডন্যাপ করে কোথায় সাজে কক্সবাজার রাঙামাটি নিয়ে যাবেন তা নয়, এনেছেন আপনাদের সেই কাদা প্যাঁচা প্যাচ প্যাচে গ্রামে। চৈতালির এমন কথায় কিছুটা অবাক হলো তুন্দ্র, সাথে সহজও হলো কিছুটা। একটু এগিয়ে বসলো সে। বসলো চৈতালির পাশে, মিনমিনিয়ে বলল, এখন তো এখানে নিয়ে এসেছি, যদি তুমি সব ঠিকঠাক করে নাও তাহলে না হয় মধুচন্দ্রিমাতে আমরা ওসব জায়গায় যাব। চৈতালি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুন্দ্রের পানে। তুন্দ্র চুপসে গেল কিছুটা। চৈতালি আর বলল না তেমন কিছু। হাত ধুয়ে খাবার খাওয়া শুরু করলো। 2 লোকমা মুখে দেওয়ার পরই তার খেয়ালি এলো পাশে বসা লোকটার কথা। সে কি খেয়েছে? সেও তো তার সাথেই ছিল, হয়তো খায়নি। তার কি একবার তুন্দ্রকে জিজ্ঞাসা করা উচিত খেয়েছে কিনা? কেমন ইতস্তত লাগছে তার, তবুও নিজের ইতস্তত বোধকে দূরে রেখেই সে তুন্দ্রকে জিজ্ঞেস করলো। আপনি খেয়েছেন? তুন্দ্র তাকালো চৈতালির মুখপানে, ছোট করে উত্তর দিল। না। ফুস করে একটা নিঃশ্বাস ফেললো চৈতালি। পেটের খাবারগুলো 2 ভাগে ভাগ করলো সে। 1 ভাগের দিকে ইশারা করে বলল, খেয়ে নিন। তুন্দ্র খুশি হলো কিছুটা। যাক, মেয়েটা তার কথা একটু হলেও ভেবেছে, তার দিকে খেয়াল করেছে। তুন্দ্র খাটের উপরে উঠে বসলো আসন কেটে। নিজের ভেতরে খুশি থেকেই একটা অনাকাঙ্ক্ষিত আবদার করে বসলো চৈতালির কাছে, বলল, খাইয়ে দেবে একটু? চৈতালি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুন্দ্রের পানে। চুপসে গেল তুন্দ্র। ঢোক গিলে হাসার চেষ্টা করলো একটু, বলল, মজা করছিলাম, আমার হাত আছে তো, আমি খেয়ে নিচ্ছি। অতঃপর দুজনেই খাওয়া শুরু করলো 1 প্লেট থেকে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে খাওয়া শেষ করলো তারা। চৈতালি উঠে হাত ধুতে গেল আর তুন্দ্র খাবার প্লেট নিয়ে গেল রান্নাঘরের দিকে। কিঞ্চিত সময় পর চৈতালি হাত ধুয়ে রুমে ফিরে এলো। তুন্দ্র তখনও রান্নাঘরে। সে ভালোভাবে তাকালো বিছানাটার দিকে, অতঃপর আশেপাশে খুঁজলো কিছু একটা, কিন্তু পেল না। ঘরের কোনো একটা বিশাল আকারের আলমারি দেখে সে এগিয়ে গেল সেদিকে। আলমারিতে কোনো লক না থাকায় সেটা খুলতে আর বেশি ঝামেলা করতে হলো না চৈতালিকে। মেয়েটা ভালোভাবে দেখলো। আলমারির ভিতরে খুঁজে পেয়ে গেল তার কাঙ্ক্ষিত বস্তু, একটা কোলবালিশ। চৈতালি হাত বাড়িয়ে নিজের হাতে ধরো নিল কোলবালিশটা, অতঃপর বিছানার মধ্যভাগে রাখলো সেটা। 2 ভাগে বিভক্ত করলো বিছানাটা, তারপর শুয়ে পড়ল বিছানার একপাশে। তুন্দ্র রান্নাঘরে প্লেট রেখে হাত ধুয়ে এলো রুমে। বিছানার মধ্যভাগে বিশাল আকারের কোলবালিশটা দেখে ভ্রুযুগল কুঁচকে এলো তার। এখানে আবার এটা এলো কি করে? সে তো কোনো কোলবালিশ বের করেনি। হাত বাড়িয়ে সে কোলবালিশটা সরাতে গেল। অমনি লাফিয়ে উঠে বসলো চৈতালি, বলল, এ কি কোলবালিশ কেন সরাচ্ছেন? তুন্দ্রের কুচকানো ভ্রুজোড়া কুচকে এলো আরো। মানে এটা এখানে কেন? আমি ঘুমোবো তো। চৈতালি হাত উঁচিয়ে দেখালো কোলবালিশের অপর প্রান্ত, বলল, আপনি কোলবালিশের ওই প্রান্তে ঘুমাবেন আর আমি এই প্রান্তে। সাথে সাথেই চৈতালির বক্তব্যে তীব্র প্রতিবাদ জানালো তুন্দ্র, বলল, না, কোনো কোলবালিশ থাকবে না এখানে। আমি কিছুতেই তোমার পাশ ছেড়ে কোলবালিশের অপর প্রান্তে ঘুমোবো না। ভ্রু কুচকালো চৈতালি, বলল, কেন, সমস্যা কি? তুন্দ্র তাকালো চৈতালির পারে, মিনমিনিয়ে বলল, কোলবালিশের অপর পাশে ঘুমালে মাঝরাতে তুমি যদি পালিয়ে যাও তবে টের পাবো না আমি। তপ্ত নিঃশ্বাস ফেললো চৈতালি, বলল, আমি পালাবো না। আমি বিশ্বাস করি না তোমাকে। একটু আগে যে খেল দেখালে তার ওপর এখনো বলনি আমাকে মাফ করেছো কিনা। তারপর যদি চলে যাও তবে আমি আবারও বউহীনা হয়ে পড়বো। এই বিষয়ে আমি কোনো রিস্ক নিতে চাইছি না। আমি তোমার পাশেই ঘুমাবো, মাঝখানে কোনো কোলবালিশ থাকবে না। চৈতালি বিরক্ত হলো তুন্দ্রের কথায়। কেমন বাচ্চাদের মতো যুক্তি দেখাচ্ছে।
তার যদি পালিয়ে যাওয়ারই হতো তবে এখন এইভাবে ঠান্ডা মাথায় বসে থাকতো নাকি সে? এভাবে তুন্দ্রের সাথে বসে খাবার খেত? চৈতালি তাকালো তুন্দ্রের পানে, বিরক্তি ভরা কণ্ঠে বলল, তাহলে আমি ঘুমাবোই না বিছানায় নিচে ঘুমাবো? কথাটা বলি বিছানা ছেড়ে উঠে চলে যেতে চাইল চৈতালি। ভরকে গেল তুন্দ্র। দ্রুতই পেছন থেকে তার হাতটা টেনে ধরল সে। মেকি হেসে বলল, না না, তুমি বিছানাতেই ঘুমাবে। আমি মেনে নিচ্ছি তোমার কথা। আমি কোলবালিশের এপাশেই ঘুমাবো, কিন্তু ভ্রু কুচকালো চৈতালি, বলল, কিন্তু কি? তুন্দ্র উত্তর দিল না কিছুই। বিছানা ছেড়ে উঠে গেল সে। একটা গামছা এনে তার এক প্রান্ত বেঁধে দিল চৈতালির হাতে, অপর প্রান্ত বেঁধে নিল নিজের হাতে। অতপর একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে বলল, এবার ঠিক আছে, ঘুমাও এখন। এভাবে গামছার দুই প্রান্ত দুজনের হাতে বাঁধতে দেখে অবাক হলো চৈতালি। অবাক সুরে এসে বলল, গামছা কেন বাঁধলেন? তুন্দ্র গামছার বাঁধনটা আর একটু শক্ত করতে করতে বলল, তুমি যদি আমাকে ছেড়ে যেতে চাও বা পালিয়ে যাও, তাই এটা বাঁধলাম। এটা যখনই খুলতে যাবে বা টান পড়বে তখনই আমি বুঝে নেব তুমি ছেড়ে চলে যেতে চাইছো আমাকে। তখনই দ্রুত উঠে পড়তে পারবো আমি। চৈতালি দাঁতে দাঁত চাপলো। কি শুরু করেছে এই পুরুষ? এইগুলোকে বাচ্চামো ছাড়া আর কি বলবে সে? তারপর যদি পালিয়ে যাওয়ার পরিকল্পনায় থাকে তবে এই সামান্য গামছা কি বেঁধে রাখতে পারবে তাকে? যত সব আজগুবি কাণ্ড। চৈতালি কিছুটা বিরক্ত নিয়ে বলল, এত বড় একটা দামড়া পুরুষ হয়ে বাচ্চাদের মতো করছেন কেন? তুন্দ্র তাকালো চৈতালির পানে, বলল, আমরা পুরুষ হয়ে তো বউ আটকে রাখতে পারলাম না, তাই দেখছি বাচ্চা হয়ে আটকে রাখতে পারি কিনা। চৈতালি কথা বাড়ালো না আর। এর সাথে কথা বলাই বেকার। চুপচাপ সে শুয়ে পড়ল অন্যদিকে ফিরে। কিন্তু অন্যদিকে ফিরেও শান্তি নেই যেন। খানিক সময় পরই হাতে টান পড়ল তার। বিরক্ত হলো চৈতালি। নাক মুখ কুচকে ফিরে তাকালো তুন্দ্রের পানে, বলল, কি হয়েছে? ঠোঁট টেনে হাসল তুন্দ্র, বলল, দেখলাম বাঁধনটা ঠিকঠাক কাজ করছে কিনা। কথাটা শেষ করে বিছানায় শুয়ে পড়ল সে। চৈতালি মুখ ঘুরিয়ে নিল। কথায় কথা বাড়বে, তার থেকে চুপ থাকাই শ্রেয়। এই মুহূর্তে একটু শান্তি চাই তার। চৈতালি আবার শুয়ে পড়ল অন্যদিকে ফিরে। কিন্তু ঘুম নেই তার দুই চোখে। একে একে ভাবছে সে তুন্দ্রের বলা সব কথাগুলো। সে কি মাফ করে দিবে তুন্দ্রকে? আবারও স্বামী হিসেবে মেনে নিবে তাকে? আর যদি তুন্দ্রের ভালোবাসার নারীটি সে না হতো তবে তো একদিনে তার আর তুন্দ্রের ডিভোর্স হয়েই যেত। পরক্ষণে আবারও ভাবলো, তা তো হয়নি, তবে সে বিষয়ে ভাবনার কোনো মানে আছে কি? আর তাছাড়া সেও তো এর জন্য কম শাস্তি দেয়নি ছেলেটিকে। আর সে নিজেও তো কষ্ট পেয়েছে অনেক। এখন সৃষ্টিকর্তা যখন তার কষ্ট কমাতে আবারও তার প্রিয় মানুষটাকে পাঠিয়ে দিয়েছে তার কাছে, তাকে কি এইভাবে পায়ে ছেড়া ঠিক হবে? কিছুই যেন আজ ভাবতে পারছে না চৈতালি। মস্তিষ্কে জট পাকিয়ে রয়েছে সব। তার কি করা উচিত এখন? চৈতালির মন বলল, ছেলেটাকে একটাবার অন্তত সুযোগ দেওয়া উচিত। মাফ চাইলে তো স্বয়ং সৃষ্টিকর্তাও মাফ করে দেয়। আর সে তো মানুষ মাত্র। ভাবতে ভাবতে কত সময় কেটে গেল জানা নেই তার। এখন একটু ওয়াশরুমে যাওয়া প্রয়োজন তার। প্রকৃতির ডাক উপেক্ষা করার সামর্থ্য নেই তার। চৈতালি উঠে বসল বিছানায়। গায়ের ওড়নাটা ঠিকঠাক করে যেতে চাইল সে। অমনি বিছানায় লাফিয়ে উঠে বসল তুন্দ্র। বড় বড় করে চোখ করে বলল, আমাকে ছেড়ে চলে যাচ্ছ তুমি? অবাক হলো চৈতালি। একটু সময়ের জন্য সে ভুলে গিয়েছিল তার হাতে বাঁধা গামছার কথা। অবাক সুরে সে বলল, ছেড়ে চলে যাব কেন? ওয়াশরুমে যাচ্ছি আমি। একটু স্বস্তি পেল বুঝি তুন্দ্র। তার মানে মেয়েটা পালিয়ে যাচ্ছে না। চোখ মুখ থেকে চিন্তার রেশ কাটলো তার। বিছানা থেকে উঠে দাঁড়ালো তুন্দ্র, বলল, চলো। ভ্রু কুচকালো চৈতালি, বলল, আপনি কোথায় যাবেন? কেন, ওয়াশরুমে? এবার ফুঁসে উঠল চৈতালি। না, আর সহ্য করা যাচ্ছে না। সেই তখন থেকে এই লোক একের পর এক বাচ্চামো করেই যাচ্ছে। এত বড় দামড়া ছেলে যদি এভাবে বাচ্চামো করে তাহলে কি সহ্য করা যায়? তাদের দাঁত চাপল চৈতালি, বলল, বাচ্চামো বন্ধ করুন, নয়তো একদম মাথা ফাটিয়ে ফেলবো আপনার। তুলো তাকালো চৈতালির মুখপানে, চোখ জোড়া ছোট ছোট করে বলল, আমি কি ওয়াশরুমের ভেতরে যাওয়ার কথা বলেছি নাকি? আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, ভেতরে যাবে তুমি। ওয়াশরুম ঘরের ভিতরেই, আপনাকে সেখানে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। তুন্দ্র অসম্মতি জানালো চৈতালির কথায়। বাচ্চাদের মতো মাথা ঝাঁকিয়ে বলল, না, আমি যাব। তোমাকে বিশ্বাস নেই। ওয়াশরুমের কথা বলে যদি চলে যাও তুমি। মেজাজ খারাপ হলো চৈতালি। দাঁত কিরমির করলো সে।
ওয়াশরুমে না গিয়েও তো উপায় নেই, চাপ বেশি। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো সে। অতপর উঠে দাঁড়ালো, হন হন করে হাঁটা শুরু করলো ওয়াশরুমের দিকে। তুন্দ্র সময় ব্যয় করলো না একটুও, পা চালিয়ে হাঁটা শুরু করলো চৈতালির পিছু পিছু। ভোরের আলো ফুটেছে, চারিদিকে আলোকিত হয়েছে ঝলমলে সূর্যের আলো। শহুরে গাছপালাহীন পরিবেশে সকালের এই অসময়ে সূর্যটা তার তীব্র প্রখরতা ছড়িয়ে দিল। গ্রামের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। চারিদিকে গাছপালায় ভরা পরিবেশে পাতার ফাঁকা ঘুরিয়ে মৃদু মিষ্টি সূর্যের আলো এসে ছুঁয়ে দিচ্ছে ভূমিকে। সাথে চারপাশটা মুখরিত হয়ে উঠেছে নানান জাতের পাখিদের কলকাকলিতে। পাখিদের শব্দে আর ঘুমোতে পারল না তুন্দ্র। ঘুম ভাঙল তার। চোখ না খুলে অলসতা ভঙ্গিতে পুরো বিছানা জুড়ে গড়াগড়ি খেলো একবার। আরেকবার গড়াগড়ি খেতে উদ্যত হলেই তার খেয়াল এলো বিছানা খালি, অর্থাৎ পাশে কেউ নেই। চৈতালি তার পাশে নেই। ধপ করে চোখ মেরে তাকালো তুন্দ্র, তাকালো পাশ ফিরে। চৈতালি কোথায়? তাদের দুজনের হাতে বাঁধা সে সেতু বন্ধনের গামছাটাও খুলে অবহেলায় গড়াগড়ি খাচ্ছে বিছানার উপরে। কলিজাটা ধক করে উঠল তুন্দ্রের। তবে কি চলে গেছে চৈতালি? কোথায় গেছে? এদিকে কিছুই তো চেনা জানা নেই মেয়েটার। তাহলে? পরক্ষণে তার মন নেতিবাচক ইঙ্গিত দিল, বুঝালো আজকাল কি আর চেনা জানা লাগে। হাতে টাকা থাকলে, তার মনে সাহস থাকলে পাড়ি দেওয়া যায় দূর দূরান্ত। আর ভাবতে পারল না তুন্দ্র। মনটা দিশেহারা হলো তার, হৃদয় কম্পিত হলো ভয়, চৈতালিকে আরেকবার হারানোর ভয়ে। মেয়েটার কাল রাতের আচরণে কিছুটা নিশ্চিত হয়েছিল। সে ভেবেছিল মেয়েটা হয়তো একটু হলেও নরম হয়েছে তার প্রতি, তাকে ছেড়ে পালাবে না। কিন্তু তার ভাবনাকে হয়তো ভুল প্রমাণিত করলো চৈতালি। চলে গেল সে, কিন্তু এভাবে তো বিষয়টা ফেলে রাখলে হবে না। তাকে খুঁজতে হবে চৈতালিকে। চৈতালি নামক রমণী তার বন্ধন ভেঙে ঠিক যতবার পালানোর চেষ্টা করবে, ততবারই সে আবার ধরে বেঁধে হলেও তাকে নিয়ে আসবে নিজের কাছে। তবুও হারিয়ে যেতে দিবে না সম্পূর্ণরূপে। দ্রুত বিছানা ছেড়ে দ্রুত উঠে দাঁড়ালো তুন্দ্র। পা চালিয়ে ব্যস্ত ভঙ্গিতে নিজের প্রিয় রমণীকে খুঁজতে লাগলো এদিক ওদিক। গলা বাড়িয়ে হাঁক ছাড়লো, চৈতালি, চৈতালি। সারা শব্দ এলো না কোনো। চিন্তায় মাথার রগ ঘুরে যেন ছিঁড়ে যেতে চাইছে তুন্দ্রের। পাগল পাগল লাগছে নিজেকে। ক্রমে অস্থির হয়ে উঠতে লাগলো সে। এত কিছু করে মেয়েটাকে সে নিয়ে এলো নিজের কাছে, আর সেই মেয়েটাই না তাকে ছেড়ে পালিয়ে গেল। তুন্দ্র দৌড়ে এলো ড্রয়িং রুমে। বাড়ি থেকে বাইরে যেতে উদ্যত হলো সে। বাইরেটা দেখতে হবে, কোন দিকে গেছে মেয়েটা জানতে হবে। কিন্তু সদর দরজার কাছে যেতেই থমকে দাঁড়ালো সে। ভ্রুকুচ খেলো তুন্দ্রের। রান্নাঘর থেকে বাসন কোসনের টুংটাং আওয়াজ হচ্ছে। এই সময় আবার রান্নাঘরে কে? বাইরে বেরিয়ে যাওয়ার আগে রান্নাঘরে উকি দিল তুন্দ্র। দেখতে পেল চৈতালি আঁচল গুজে রান্না করছে। কোমরে ওড়না গুজে চুলগুলো উপরে তুলে বাঁধা, একদম পাক্কা গিন্নির মতো লাগছে যেন মেয়েটিকে। যাক, মেয়েটা তাহলে যায়নি কোথাও, তার কাছে আছে। সে এতক্ষণ ভুলভাল ভেবে মাথা খারাপ করছিল। প্রাণে যেন প্রাণ ফিরে পেল তুন্দ্র। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। চৈতালির পানে তাকিয়ে বলল, তুমি এখানে? আর আমি সারা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। তুন্দ্রের কণ্ঠস্বর শুনে পিছন ফিরে তাকালো চৈতালি। এক পলক তার দিকে তাকিয়ে আবার রান্নায় মনোযোগ দিল মেয়েটা। ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, কেন ভয় পেয়েছিলেন? ভেবেছিলেন আমি চলে গেছি আপনাকে ছেড়ে? তুন্দ্র পা চালিয়ে একটু এগিয়ে গেল চৈতালির পানে। তার পেছনে দাঁড়িয়ে বলল, অনেকটা তেমনই, কিন্তু তুমি কি করছো এখানে? দেখছেন না রান্না করছি। তা তো দেখছি, কিন্তু কি রান্না করছো? বাড়িতে তো কোনো বাজার করা ছিল না, আর আমিও বাজার করিনি তাহলে। আর গ্যাস সিলিন্ডারটা তো ছিল না, পেলে কোথায়? চৈতালি শান্ত দৃষ্টিতে তাকালো তুন্দ্রের পানে, বলল, পাশের বাড়ির মতিন কাকা দিয়ে গেছেন। ভ্রু কুঁচকালো তুন্দ্র, বলল, মতিন কাকা সে জানলো কিভাবে আমরা এখানে আছি? কাল রাতে নাকি ঘরে বাতি জ্বলতে দেখেছে। আজ আবার রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘরে জনমানবের টের পেয়ে দেখতে এসেছিলেন আপনারা শহর থেকে ফিরেছেন কিনা। তখনই তাকে দিয়ে বাজার করিয়ে রেখেছি আমি। ও, কিন্তু টাকা কোথায় পেলে? চৈতালি পিছনে খুলো, আবারও কাজে হাত লাগিয়ে বলল, আপনার পকেট থেকে নিয়েছি। অবাক হলো তুন্দ্র। তার পকেট থেকে টাকা নিয়েছে চৈতালি। কাল থাকবে না বলে পুরো বাড়ি মাথায় তুললো, আর আজ কিনা পকেটেও হাত দিয়ে দিয়েছে। তুন্দ্র আর চোখে তাকালো চৈতালির পানে, বিড়বিড়িয়ে বলল, এখনো মেনেই নিল না, অথচ পকেট কাটা শুরু করে দিয়েছে আমার বউ। ভ্রুকুচকে তুন্দ্রের পানে তাকালো চৈতালি, বলল,
কিছু বললেন? মেকি হাসলো তুন্দ্র। বলল, না মানে, বাজার করিয়ে রেখে ভালোই করেছো। আমার আর কষ্ট করতে হলো না, এটাই বলছিলাম আর কি। চৈতালি আর পাত্তা দিল না তুন্দ্রের কথায়। সে মনোযোগ দিল রান্নায়। তখনই শব্দ এলো দরজা ধাক্কানোর। গ্রামের বাড়িতে দরজায় কলিং বেল লাগানো নেই, আবার তাই ধাক্কা ধাক্কি একমাত্র ভরসা। কিন্তু এই সময়ে আবার কে এলো? চৈতালি হাতের কাজগুলো রেখে এগিয়ে যেতে লাগলো দরজার পানে, কিন্তু যেতে আর পারল না। তাকে থামিয়ে দিল তুন্দ্র। বলল, তুমি কাজ করো, আমি দেখছি। চৈতি আর এগোলো না দরজার দিকে। ফিরে এসে রান্নার কাজ শুরু করলো আবারও। তুন্দ্র লম্বা লম্বা পা ফেলে গেল দরজার কাছে। ডান হাত বাড়িয়ে খুললো দরজাটা। সামনের দিকে তাকাতেই যেন চমকে উঠল সে। দরজার সামনে চৈতালির 5 ভাই, 2 ভাবি, বাবা, এমনকি তুন্দ্রের বাবা মাও দাঁড়িয়ে আছে। এ কি, এরা এখানে কেন? আর এরা খবরই বা পেল কিভাবে? তুন্দ্র চৈতালিকে নিয়ে এখানে এসেছে। কলিজার মধ্যে যেন মোচড় দিয়ে উঠল তুন্দ্রের। এরা কি তবে আবারও চৈতালিকে তার কাছ থেকে কেড়ে নিতে এসেছে? হয়তো তাই, নয়তো এদের এভাবে দলবল নিয়ে এখানে আসার আর তো কোনো কারণ সে দেখছে না। তুন্দ্রের চোখ মুখ শুকিয়ে এলো নিমিষেই। থমকে দাঁড়িয়ে রইল ওখানেই। এই মুহূর্তে তার ঠিক কী করা উচিত ভেবে পাচ্ছে না কিছুই। মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। অনেক কষ্টে নিজের বউকে কিডন্যাপ করে তাকে নিজের মনের কথা বলেছে। বউ নরম হয়েছে একটু। এখন আবার বউয়ের ভাইদের সাথে ঝামেলায় জড়ালে বউ যদি আবার বেঁকে বসে, তখন বউ অবশ্যই তার পক্ষ নিবে না, নিলে তার ভাইদের পক্ষই নিবে, কারণ তার বউয়ের সাথে এখনো তার তেমন সম্পর্কই গড়ে ওঠেনি। তুন্দ্রকে দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে তাকে উপেক্ষা করে তার পাশ কাটিয়ে ঘরের ভেতর ঢুকলো চৈতালির এবং তার বাবা মা ভাই ভাবিরা। ভিতরে ঢুকে ইফতেখার চৌধুরী গলা ছাড়লেন, ডাক দিলেন, চৈতালি, চৈতালি। বাবার কণ্ঠ শুনে রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো চৈতালি। কাল রাতে যখন তুন্দ্র প্লেট নিয়ে রান্নাঘরে গিয়েছিল, তখনই চৈতালি বাড়িতে কল করে বলে দিয়েছিল তারা কোথায় আছে। তুন্দ্রটাও না বোকা, ভীষণ কিডন্যাপ করে তার মোবাইল সহ ব্যাগটা রেখে গিয়েছিল বিছানার পাশে তার সামনেই। সেখান থেকে মোবাইল বের করেই তো এই রাজকার্যটা সম্পাদন করেছে চৈতালি। মেয়েকে দেখে ইফতেখার চৌধুরী এগিয়ে গেলেন মেয়ের দিকে, হাত রাখলেন মেয়ের মাথায়। চৈতালি হাসল, বলল, তোমরা সবাই চলে এসেছো এর মধ্যেই? রওনা কখন দিয়েছিলে? চৈতালির মুখে এহেন কথা শুনে অবাক হলো তুন্দ্র। তার মানে এদের সবাইকে চৈতালি খবর দিয়েছে। তলে তলে তাকে এত বড় বাসটা তার একমাত্র বউই দিয়েছে, যাকে কিনা তার কাছে আটকে রাখার তার এত চেষ্টা। শেষ পর্যন্ত কিনা চৈতালি তার সাথে এমন এক কাজটা করে বসল। তুন্দ্রের অবাকতার মধ্যে হাসান চৌধুরী এগিয়ে গেল চৈতালির দিকে, বলল, এর মধ্যে কোথায়? সকাল প্রায় 9টা বাজতে চলো, তৈরি হয়ে নে তাড়াতাড়ি, আমাদের ফিরতে হবে আবার। চৈতালি তাকালো ভাইদের দিকে, কবারে ভাঁজ ফেলে বলল, এখনই? কিন্তু আমি তো খাইনি এখনো। চৈতালির মুখে না খাওয়ার কথা শুনে কিছুটা অস্থিরতা প্রকাশ করলো হাসান চৌধুরী। বলল, সে কি, 9টা বাজতে চললো, এখনো সকালে খাবার খাসনি? কথাটা বলে হাসান চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুন্দ্রের পানে। বলল, কিডন্যাপার তোকে কিডন্যাপ করে এনেছে কি অভুক্ত মারার জন্য? আসলে বাসায় ছিল না কিছুই, বাজার করেছি, তারপর রান্না বসিয়েছি। রান্না হয়ে এসেছে প্রায়। তোমরা একটু অপেক্ষা করো, আমি হয়ে যাবে এখনই। আচ্ছা খেয়ে নে, আমরা অপেক্ষা করছি তোর জন্য। এতক্ষণ চুপচাপ সব কথা শুনলো, এবার আর চুপ থাকতে পারল না তুন্দ্র। চৈতালির ভাইয়ের মুখে চৈতালিকে নিয়ে যাওয়ার কথা শুনে অন্তর জ্বলছে তার। সে তাহলে সত্যিই ভেবেছিল এরা নিয়ে যেতে এসেছে তার বউকে? না না, সে কিছুতেই নিয়ে যেতে দিবে না তার বউকে। সে ভালোভাবেই জানে একটাবার এরা যদি চৈতালিকে নিয়ে যেতে পারে, তবে সে আর ফিরে পাবে না চৈতালিকে। তুন্দ্র তাকালো হাসান সাহেবের পানে, কিছুটা শক্ত কণ্ঠে বলল, আমি চৈতালিকে কোথাও নিয়ে যেতে দেব না। হাসান চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুন্দ্রের পানে, বলল, কিন্তু আমি যে আমার বোনকে নিয়ে যাব। তুন্দ্র কণ্ঠস্বর কঠোর হলো। কঠোর কণ্ঠে সে বলল, আমি এখনো আইনত চৈতালির স্বামী, আর স্বামীর অনুমতি ছাড়া তার স্ত্রীকে নিয়ে যাওয়ার ক্ষমতা কেউ রাখে না, এমনকি তার ভাই বাবাও না। হাসান চৌধুরী ঠোঁট বাঁকালো, বলল, কিন্তু আমি ক্ষমতা রাখি। আর তাছাড়া আমি বলেছিলাম আমার বোনের আবার বিয়ে দেব, ভালো ছেলে পেয়েছি, তাই দেরি করতে চাইছি না। 3 দিনের মধ্যেই বোনের বিয়ে দেবো বলে কথা দিয়েছি তাদের। পৃথিবী উল্টে গেলেও আমি আমার দেয়া কথা ভঙ্গ করতে পারবো না। আশা করি তুমি বুঝতে পেরেছো আমার কথা।
হাসান চৌধুরী এহেন কণ্ঠে কথা যেন তীব্র বেগে আসছে পড়ল তুন্দ্রের হৃদয়। ক্ষতবিক্ষত হলো তার ভেতরটা। চৈতালির আবার বিয়ে? কিসের বিয়ে? চৈতালি তার, শুধুমাত্রই তার। যাকে পেতে সে এত কিছু করলো, শেষে কিডন্যাপারের মতো এত একটা মারাত্মক কাজ পর্যন্ত করে বসল, তাকেও কিনা এখন বিয়ে দিয়ে দিবে অন্য কারোর সাথে? বললেই হলো নাকি? এত সোজা? তাছাড়া একজন স্বামী বর্তমান থাকতে কোনো মেয়ের আবার বিয়ে বাংলাদেশে কোনো আইনে আছে? তুন্দ্র তার স্বামী, আর আজীবন শুধুমাত্র সেই থাকবে চৈতালির স্বামী হিসেবে। এই স্থান আর কাউকে নিতে দিবে না সে, কিছুতেই না। তুন্দ্র কিছুতেই চৈতালিকে নিয়ে যেতে দিবে না তার কাছ থেকে। অন্য কারোর সাথে বিয়ে তো দূরে থাকুক, তাতে যদি তারই শালা সম্প্রদায়ের সাথে ঝামেলা করতে হয় করবে, সে তবুও বউকে নিজের কাছে রেখেই ছাড়বে। মনে মনে সাহস সঞ্চয় করলো সে। হাসান চৌধুরীর পানে দৃষ্টি নিক্ষেপ করে শক্ত কণ্ঠে বলল, লজ্জা করছে না আপনার? স্বামী বর্তমান থাকতেও বোনকে আবার অন্যত্র বিয়ে দেওয়ার কথা চিন্তা করছেন। তুন্দ্রের কথায় যেন মজা পেল হাসান চৌধুরী। শরীর দুলিয়ে হাসত সে, বলল, আমার লজ্জা শরম বরাবরই একটু কম, তুমি হয়তো জানো না। এই ব্যাপারে আমার একমাত্র বউ ভালোভাবে অবগত। কথাটা বলে হাসান চৌধুরী তাকালো তার বউয়ের পানে। সাজিয়া বেগমের কান গরম হয়ে উঠলে যেন। লজ্জায় মাথা নুয়ে ফেলল সে। এই লোকটা আর ভালো হলো না কোনোদিন। এতগুলো মানুষের সামনে এভাবে এই কথা বলার কি প্রয়োজন ছিল? বিশেষ করে বউয়ের নামটা উঠালেই কি হতো না? হাসান চৌধুরীর কথায় ঠোঁট বাঁকালো তুন্দ্র। বেটা বড়ই সুযোগবাদী। নিজের বউ আর তার বউ তো বউ নেই। নিজের বউয়ের সামনে নির্লজ্জ হয়ে অন্যকে বউ ছাড়া করার পায়তারা করছে। বদলোক কোথাকার। তুন্দ্র সরু দৃষ্টিতে তাকালো হাসান চৌধুরীর পানে, বলল, আমি আমার বউকে কোথাও নিয়ে যেতে দেব না। মুখ বাঁকালো হাসান চৌধুরী, বলল, কিন্তু আমি তো আমার বোনকে নিয়েই যাব, আর 3 দিনের মধ্যে বিয়ে দিয়েও ছাড়বো। এবার আর নিজের মেজাজ ধরে রাখতে পারল না তুন্দ্র। কি তখন থেকে তার বউকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র লাগিয়ে রেখেছে? হতে পারে এই ভদ্রলোক চৈতালির ভাই, তাই বলে কি সে মাথা কিনে নিয়েছে নাকি? হাসান চৌধুরী যদি চৈতালির ভাই হয়, সেও চৈতালির স্বামী। আর মেয়েদের বিয়ের পর ভাইয়ের থেকে তার উপরে স্বামীর অধিকারটাই বেশি থাকে। সেদিক থেকে চৈতালির উপরে তার অধিকারটাই বেশি। মনে মনে ফুঁসে উঠল তুন্দ্র। বলল, নিয়ে গিয়ে দেখান তো পারলে। হাসান চৌধুরী হাসতেন, এগিয়ে গেলেন বোনের দিকে। আলতোভাবে বোনের হাতটা ধরে বললেন, চল তো বোন, দেখি কে আটকায় আমাদের। চৈতালিও বাধ্য মেয়ের মতো সায় দিল ভাইয়ের কথায়, বলল, চলো। তুন্দ্র ভরকে গেল। তার বউ দেখি তার বিপক্ষে। কি সুন্দর! ভাই বলার সাথে সাথে সেও যেতে রাজি হয়ে গেল। তার বউটা তো পাষাণ কেন? একটু কম পাষাণ হলে কি এমন হতো? ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল তুন্দ্র। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। না, যে করে হোক হাসান চৌধুরীকে আটকাতে হবে তুন্দ্রকে। এই বউ যে তাকে ছেড়ে এখনই ভাইদের সাথে নাচতে নাচতে চলে যাবে, তা সে ভালোভাবে বুঝতে পারছে। এখন যা করার তাকেই করতে হবে। তুন্দ্র দৌড়ে গিয়ে দাঁড়ালো হাসান চৌধুরী এবং চৈতালির সম্মুখে। দুই দিকে হাত ছড়িয়ে বলল, আমি এখনও চৈতালির স্বামী। স্বামীর অনুমতি ছাড়া আপনারা তার স্ত্রীকে নিয়ে যেতে পারেন না, সেই অধিকার আপনাদের নেই। আমি আমার স্ত্রীকে কিছুতেই আমার কাছ থেকে নিয়ে যেতে দেব না, কিছুতেই না। হাসান চৌধুরী হাসলেন, হাত উঠিয়ে রাখলেন তুন্দ্রের কাঁধে, বললেন, আর শুধু আমার বোনকে নিয়ে যাচ্ছি। 3 দিন পর, অর্থাৎ আমার বোনের বিয়ের দিন, তুমি তোমার পুরো পরিবার নিয়ে এসো আমাদের বাড়িতে। তুন্দ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হাসান চৌধুরী পানে, বলল, কেন? আপনার বোনের বিয়ে খেতে? হাসান চৌধুরী উপরে ঠোঁট দিয়ে কামড়ে ধরলেন নিজের ঠোঁট, ভাবুক ভঙ্গিতে বললেন, বিয়ে তো অবশ্যই হবে, এছাড়াও আমাদের বাড়িতে সেদিন তোমার গুরুত্বপূর্ণ কাজ আছে। তুন্দ্র সন্দিহান দৃষ্টিতে তাকালো হাসান চৌধুরী পানে, সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, কি? বরের উপস্থিতি। বর না গেলে তো আর বিয়েটাই হবে না, তাই না? মানে বিয়েটা আমরা তোমার সাথে ঠিক করেছি। তুন্দ্র চমকালো, থমকে গেল যেন। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো হাসান চৌধুরীর দিকে। কি বলছে হাসান চৌধুরী? নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না সে। এর মানে কি সবে ক্ষমা করে দিয়েছে তাকে, মেনে নিয়েছে এখন? আর হাসান চৌধুরী এতক্ষণ যে বলল ভালো ছেলে পেয়েছে, সেই ছেলে সে নিজেই। তার মানে চৈতালিকে তার সাথে বিয়ে দেওয়া হবে? মেয়েটাকে হারিয়ে ফেলতে হবে না তাকে? হৃদয় মুহূর্তেই ডানা মেলতে শুরু করলো অজস্র প্রশ্নের।
অজস্র বাক্যের। তুন্দ্রকে এভাবে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে হাসান চৌধুরী আবারও মুখ খুলল, বলল, বাবা আমাকে সব বলেছে, তুমি ভুল করেছো অবশ্যই, তবে না জেনে। সবটা শুনে আমার মনে হলো তোমাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত আমাদের। তাই আমার আর তোমার পরিবার মিলে তোমাদের বিয়ের আয়োজন করেছে। আবার তোমাদের আগের বিয়ের 6 মাস পূর্ণ হয়েছে। এমনিতেও এই সময়টাতে আমাদের বোনকে তোমার হাতে তুলে দেওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে ডিভোর্স ঝামেলায় সবটা ঘেটে গেছে। তাছাড়া তোমাদের ডিভোর্স না হলেও দুজনেই সই করেছিল ডিভোর্স পেপারে। মনের দিক থেকে তখন দুজনকে ডিভোর্স দিয়ে দিয়েছিলে। তাই ভাবলাম তোমাদের আরেকবার বিয়ে দেওয়া প্রয়োজন, অন্তত এই ডিভোর্সের সইটাকে ধুয়ে দিতে। একটু থামলো হাসান চৌধুরী, আবার বলল, সুযোগ দিচ্ছি, সুযোগের সদ্ব্যবহার করো। আমার বোনকে ভালো রাখার চেষ্টা করো সবসময়। ওর চোখ থেকে এক ফোঁটা পানিও ঝরলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলে দিলাম। সবটা শুনে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল তুন্দ্র। এতক্ষণ সে যেটা ভাবছিল অন্তত সেটা নয়, তার বউ দাঁড়িয়ে আছে ভেবেই মনে শান্তি লাগছে। যাক, অবশেষে সবাই তাকে বুঝলো, মেনে তো নিল, তাতেই হবে। তুন্দ্র তাকালো হাসান চৌধুরী পানে, শান্ত কণ্ঠে বলল, একবার যে ভুল আমি করেছি, দ্বিতীয়বার সে ভুল আর আমি করব না ইনশাল্লাহ। সময় বহমান, সে বয়ে চলে নিজের গতিতে। দেখতে দেখতে এরই মধ্যে কেটে গেল 3-4 দিন। ঘনিয়ে এলো তুন্দ্র এবং চৈতালির বিয়ের দিন। চৈতালির বিয়ে উপলক্ষে চৌধুরী বাড়িতে বিশাল আয়োজন করা হয়েছে আজ। 5টা না 10টা না, একটা মাত্র মেয়ে চৈতালি। তার বিয়েতে এইটুকু আয়োজন যদি না করা হয় তাহলে কি হয় নাকি? লাল নীল মরিচ বাতির আলোয় ঝিকিমিকি করছে চারদিক। সারা বাতিরিতে আত্মীয় স্বজন যেন কিচকিচ করছে। সাউন্ড বক্সে গান বাজছে উচ্চ স্বরে। তুন্দ্রদের বাড়ি থেকে বিশাল এক বরযাত্রী এসে প্রায় ঘণ্টাখানেক ধরে গেটের কাছে যুদ্ধ করে মাত্রই প্রবেশ করেছে ভিতরে। বর বেশি সজ্জিত তুন্দ্রকে বসানো হয়েছে তার বরাদ্ধকৃত সিংহাসনে। তার পাশে স্থান দেওয়া হয়েছে চৈতালিকে। তুন্দ্র আর চোখে তাকালো চৈতালির পানে। লাল শাড়িতে কোনো অপসরীর থেকে কম লাগছে না মেয়েটাকে। তার উপরে পার্লার থেকে সাজানো হয়েছে মেয়েটাকে। তুন্দ্রর কাছে আজ চৈতালিকে পুতুল পুতুল মনে হচ্ছে যেন। ইচ্ছে করছে দু চোখ ভরে মেয়েটাকে দেখতে, আশেপাশে সবকিছু উপেক্ষা করে তার দিকে তাকিয়ে থাকতে, কিন্তু তাও পারছে না। আশেপাশে যে জনমানবের ছড়াছড়ি, এত মানুষের মধ্যে বউয়ের পানে তাকিয়ে থাকা মানে লজ্জায় পড়া। খানিক বাদেই তাদের সম্মুখে বসানো হলো আরেকজন লোককে। মধ্যবয়স্ক সে লোক, মুখ ভর্তি তার দাড়ি। তুন্দ্র বা চৈতালি কারোরই বুঝতে বাকি রইল না ইনি কাজী। লোকটি কিঞ্চিত সময় নিয়ে প্রয়োজনীয় সকল বাক্য বিনিময় করে তাকালেন চৈতালির পানে। নরম কণ্ঠে বললেন, বলুন মা, কবুল। চৈতালি সময় নিল একটু, ঘাড় ঘুরিয়ে একবার তাকালো বাবা ভাইয়ের পানে। তাদের অভয় পেয়েও শান্ত কণ্ঠে থেমে থেমে বলল, কবুল। সাথে সাথেই চারিদিকে প্রতিধ্বনিত হলো আলহামদুলিল্লাহ শব্দটা। অতঃপর কাজী সাহেব ফিরে তাকালেন তুন্দ্রের পানে, তাকেও একইভাবে কবুল বলতে বললেন। একটু সময় নিল তুন্দ্র, ভেঙে ভেঙে বলল, এত বাধা বিঘ্নকে পার করে অবশেষে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তুন্দ্র এবং চৈতালি। অবশেষে তারা দুজনের হলো। মন থেকে মুছে গেল হারানোর ভয়। রাত গড়িয়েছে কিছুটা, তবে আজ বাইরেটা আধারে ঢেকে ফেলতে পারেনি। চাঁদের মিষ্টি আলোয় আজ ভরে গেছে চারপাশটা। জ্যোৎস্না রাত গোল থালার মতো সুন্দর একটি চাঁদ জায়গা করে নিয়েছে আকাশে। চৈতালির মাথায় এক হাতে ঘোমটা টেনে বসে আছে বাসর ঘরে। ঘরের চারিদিকে থেকে ফুলের একটি মিষ্টি সুগন্ধ এসে বাড়ি খাচ্ছে তার নাসিকার গহ্বরে। হৃদয়ে কেঁপে উঠছে যেন তার। অজানা এক শিহরণে ঠান্ডা হয়ে যাচ্ছে হাত পা। তার আর তুন্দ্রের বিয়েটা আগে হলেও বাসর তো এই প্রথম, তাই এ অনুভূতিটাই প্রথম। আচ্ছা, তুন্দ্র ঘরে এসে কি করবে? মানুষটা তো এমনিতেই পাগলাটে ধাঁচের। এই কয়দিনে সে অন্তত এই কথাটা বেশ ভালোভাবেই বুঝেছে। আচ্ছা, তার স্বামীর সাথে প্রথম রাতটা কেমন যাবে? অন্য সাধারণ বাসর রাতের মতো সেও কি আজ শিখতে হবে স্বামীর ভালোবাসায়? ভাবতে লজ্জায় লাল হয়ে উঠল চৈতালির মুখখানা। মাথায় চাপানো ঘোমটাটা টেনে আরেকটু নিচে নামালো। তার হাজারো জল্পনা কল্পনার মধ্যে ঘরের দরজাটা খট করে খুলে গেল। ভেতরে ঢুকলো তুন্দ্র। চৈতালির পানে একবার শান্ত দৃষ্টি নিক্ষেপ করে দরজাটা বন্ধ করে দিল সে। কেঁপে উঠল চৈতালি। মনে পড়ল ভাবিদের শেখানো কথা,
ভাবিরা পই পই করে বলে দিয়েছে বর বাসর ঘরে আসার সাথে সাথেই তাকে সালাম করতে। নিজেকে ভীষণ অপ্রস্তুত লাগছে চৈতালির। হৃদযন্ত্রের গতি বেড়ে যাচ্ছে, তীব্রভাবে গলা যেন শুকিয়ে আসছে তার। নিজেকে ধাতস্থ করলো চৈতালি। সামান্য একটু সালামই তো, সেখানে তো ভয় কিসে? মনের কোণে একটু সাহস সঞ্চয় করে বিছানা থেকে উঠে দাঁড়ালো চৈতালি। একটু ঝুঁকে পা ছুতে গেল তুন্দ্রের, সাথে সাথে লাফিয়ে উঠল সে। লাফিয়ে কিঞ্চিত দূরে সরে গেল, হতবাক কণ্ঠে বলল, এই কি করছো কি? চৈতালি তুন্দ্রের পাশ থেকে উঠে দাঁড়ালো, মাথা নুয়ে রেখে বলল, সালাম। ভাবিরা শিখিয়ে দিয়েছিল বর বাসর ঘরে ঢুকলেই সালাম করতে। ঠোঁট কামড়ে হাসল তুন্দ্র। দুই হাত বাড়িয়ে আলতাভাবে টেনে তুলল চৈতালির ঘোমটাটা। দুষ্টুমির স্বরে বলল, আর কিছু শিখিয়ে দেয়নি তোমার ভাবিরা? মুহূর্তেই রক্তিমাভা ছড়িয়ে পড়ল চৈতালির মুখ জুড়ে। ভাবিরা যে কত কিছু শিখিয়েছে তা মনে উঠতেই তার আর লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হলো। তুন্দ্র থামকালো চৈতালির রক্তিম মুখপানে। বুঝলো লজ্জা পেয়েছে মেয়েটা। এক হাত বাড়িয়ে সে আগলে নিল চৈতালিকে, ঠাঁই দিল নিজের বুকের মধ্যখানে, বলল, চলো না আবার নতুন করে শুরু করি। কথাটা শেষ করে একটু থামলো তুন্দ্র। একটু ঝুঁকে ঠোঁট ছোঁয়ালো চৈতালির মাথায়, শীতল কণ্ঠে বলল, ভালোবাসি বউ। চৈতালি মুখ গুজল তুন্দ্রের বুকে, লজ্জালু ভঙ্গিতে বলল, আমিও ভালোবাসি।